সামনে আলোচনা করব বিকম 5th সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিং এর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার নিয়ে। এই চ্যাপ্টারটা দিয়ে আমাদের এক্সামে 10 নম্বরের কোশ্চেন আসবে কি আসবেই, কম্পালসারি বলতে পারো। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার আর বাইব্যাক অফ ইকুইটি শেয়ার, এই দুটো চ্যাপ্টার দেবে, এখান থেকে একটা অঙ্ক আসবেই। তো এখন আজকে আমরা করাচ্ছি কি রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টই খুবই ভয় পায়। তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো যতটা সোজা হবে চ্যাপ্টারটা করেই নিয়ে আসবে। ঠিক আছে, যতটা সোজা হবে চ্যাপ্টারটা করানো যায়। তো দেখো অঙ্কটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা কতটা সোজা। ঠিক আছে, এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো চ্যাপ্টারটা সোজা না কঠিন। জেনারেলি বলতে গেলে কেউ যদি এই চ্যাপ্টারে কিছু জার্নাল হয়, এই জার্নাল করে যদি কেউ মুখস্থ করে তাদের কাছে কঠিন লাগবে, কিন্তু যদি ব্যাপারটা যদি একটা ভালো করে যদি বোঝা যায় তাহলে জিনিসটা কত ইজি লাগবে, তাহলে অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে। যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, তার পেছনে অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে তারা দেখে নেয় যে মানে এই জার্নাল গুলো হয়, তো সুতরাং তারা ওই জার্নাল গুলোই মুখস্থ করে, এই জন্য ওরা বুঝতে পারে না। ব্যাপারটা বুঝতে হবে, মুখস্থ করে কোনো লাভ নেই, মুখস্থ করে কোনো লাভ নেই। আমাকে ব্যাপারটা পুরো ম্যাটারটা ভালো করে বুঝতে হবে। ম্যাটারটা যদি ভালো করে বুঝি, যত কঠিন অঙ্কই দিক না কেন আমরা পেরে যাবো। আর কঠিন তো অঙ্ক দেয় না, কঠিন তো অঙ্ক না, আমরা জানি না ব্যাপারগুলো, এই জন্য লাইন ঘুরিয়ে দিলেই আমরা পারি না করতে। তো সুতরাং আমাকে বুঝতে হবে। আর একটা কথা, এই যে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার আছে, এটা কত নম্বর ধারা? এই যে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার আছে আমাদের কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট সেকশন 5 এ লেখা আছে। কোম্পানি সেকশন 5 এ রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার সম্পর্কে লেখা আছে। তো দেখো, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার করতে গেলে আমাকে আগে জানতে হবে সেকশন 55 এ কি বলেছে। তো সেকশন 55 এ যা বলেছে সেই জিনিসগুলো যদি আমরা ব্যাপারটা ভালো করে বুঝে যাই, তাহলে আমাদের রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার যত কঠিন অঙ্কই দিক না কেন আমরা সব অঙ্ক পেরে যাবো, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, এবার দেখো সেকশন 55 এ যে যা বলেছে, তো আমার কাছে মোটামুটি 9টা থেকে 10টা পয়েন্ট লেখা আছে। এবার আমি কি করব, আমি 10টা পয়েন্ট কিন্তু আগে আমি লেখাবো না, আমি কি করব, একটা পয়েন্ট তুলবো, ওই একটা পয়েন্ট ডিটেইলসে বোঝাবো, মানে কি অঙ্ক রিলেটেড। কোনো থিওরি মুখস্থ করাবো না, তোমার থিওরি দেবে না, তোমাদের অঙ্ক দেবে। ওই যে পয়েন্টটা দিয়েছি পয়েন্টটা লিখবো। ঠিক আছে, পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরবো, তুলে ধরে ওটা নিউমেরিক্যাল কিভাবে অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো। তোমাদের কিচ্ছু মুখস্থ করে তোমরা বুঝে যাবে কত সোজা জিনিস। ঠিক আছে, তো যাই হোক, আগে একটু জেনে নিই রিডেমশন জিনিসটা কি। দেখো, লেমেন ল্যাঙ্গুয়েজ রিডেমশন বলতে আমরা কি বুঝি? রিডেমশন মানে আমরা আগের চ্যাপ্টারে বোনাস শেয়ারে যখন পড়েছিলাম, বোনাস শেয়ারে কি বলেছিলাম, রিডেমশন জিনিসটা কি। ওখানে রিডেমশন ডিবেঞ্চারের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। রিডেমশন মানে রিপেমেন্ট। আরে কারোর থেকে কিছু লোন নিয়েছি, কারোর থেকে ধার নিয়েছি, সেটাকে পেমেন্ট করে দেবো, রিপেমেন্ট করে দেবো, এটাই তো রিডেমশন। ঠিক আছে, রিডেমশন কি বলেছে? রিডেমশন মিন্স পেইং ব্যাক। রিডেমশন মানে হচ্ছে পেইং ব্যাক the amount of preferential capital to preferential holder। অর্থাৎ কোম্পানি শুরু হওয়ার সময় শুধু ইকুইটি শেয়াররা টাকা দিলেই তো হয় না, প্রেফারেন্সিয়াল হোল্ডারদের থেকেও টাকা নিতে হয়। তো ওদের থেকে যখন টাকা নিয়েছিলাম, এখন ওদের টাকাটা ফিরিয়ে দেবো। এখন প্রেফারেন্সিয়াল হোল্ডারদের টাকাটা ফিরিয়ে দেবো, বুঝতে পারলে তো? প্রেফারেন্সিয়াল টাকাটা ফিরিয়ে দেবো কাদের? প্রেফারেন্সিয়ালের মালিকদের ফিরিয়ে দেবো। আর প্রেফারেন্সিয়ালের মালিকদের কি বলে? প্রেফারেন্সিয়াল হোল্ডার। তো প্রেফারেন্সিয়াল হোল্ডারদের টাকাটা ফিরিয়ে দেবো, এটাকেই বলে রিডেমশন। দেখো, আমি তোমাদের বোঝার জন্য একটা ডায়াগ্রাম করে দিই। কেমন ডায়াগ্রাম? কোম্পানি যখন শুরু হয় আর কোম্পানি যখন ফর্ম হয়, এই কিছুক্ষণ আগেই বললাম শুধু ইকুইটি শেয়ারের টাকা দিয়ে চলে না, প্রেফারেন্স শেয়ারদের থেকেও টাকা দরকার হয়। তো প্রেফারেন্স শেয়ারদের থেকে টাকা নিচ্ছি মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার, মানে প্রেফারেন্স শেয়ার মালিকদের কি বলে? প্রেফারেন্স শেয়ার হোল্ডার। ওদের থেকে যখন টাকা নিচ্ছি তখন ওদেরকে কি দিচ্ছি? শেয়ার দিচ্ছি। ওদের থেকে যখন টাকা নিচ্ছি তখন ওদেরকে শেয়ার দিচ্ছি। এখন ওদের টাকা ফিরিয়ে দেবো। আরে আমি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা ফিরিয়ে দেবো, তাহলে আমি ওদেরকে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলো নিয়ে নেবো। তাই এখানে বলেছে কোম্পানি, তাহলে দেখো, কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকে শেয়ারটা রিটার্ন চাইছে। ঠিক আছে, কোম্পানি প্রেফারেন্স হোল্ডার থেকে শেয়ার রিটার্ন চাইছে। তো প্রেফারেন্স হোল্ডাররা শেয়ার রিটার্ন করে দিল, আর কোম্পানি কি করলো? মানি রিটার্ন করে দিল। আরে ওদের থেকে ব্যবসা শুরু করার সময় যদি 10 লাখ টাকা নেয়, তার বদলে ওদের শেয়ার দিয়েছিল, 10 লাখ টাকা নিয়েছে, বদলে শেয়ার দিয়েছিল। এবার কি করলো? ওদেরকে 10 লাখ টাকা ফিরিয়ে দিচ্ছে, তার বদলে ওদের থেকে শেয়ারটা নিয়ে নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোম্পানি কি করছে? কোম্পানি হচ্ছে মানে রিডেমশন জিনিসটা কি? কোম্পানি হচ্ছে প্রেফারেন্স হোল্ডার থেকে শেয়ারটা চাইলো, বদলে ওদেরকে টাকা দিয়ে দিল, টাকা ফেরত দিতে। দেখতে পাচ্ছ লেখা আছে শেয়ার রিটার্ন আর মানি রিটার্ন। এবার দেখো, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার মে বি ডান ইদার এট পার অর প্রিমিয়াম। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, প্রেফারেন্স শেয়ার রিডেমশন কখনো ডিসকাউন্ট হবে না, হতেই পারে না। প্রেফারেন্স শেয়ার রিডেমশন কখনো ডিসকাউন্ট হবে না, হয় পারে হবে না প্রিমিয়াম হবে। তো আমরা বলতে পারি স্যার আমাদের এক্সামে কিসে আসবে? পারে আসবে না প্রিমিয়ামে আসবে? আমি বলে দিচ্ছি, তোমাদের এক্সামে রিডেমশন প্রেফারেন্স সবসময় প্রিমিয়ামেই আসবে।
প্রিমিয়ামে আসবে, এক্সামে তো অঙ্ক আসবে সেটা প্রিমিয়ামই আসবে। ঠিক আছে, তাহলে কি করলাম, রিডেমশন প্রেফারেন্সিয়াল পারেও হতে পারে আবার প্রিমিয়ামও হতে পারে। এবার দেখো রিডেমশনটা কি লিখেছি, এই রিডেমশনটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, প্রফিটের মাধ্যমেও রিডিম করতে পারি আবার ক্যাপিটালের মাধ্যমেও রিডিম করতে পারি। স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না, বোঝাবো। আরে আজকে ধরো আমি একটা বিজনেস খুলেছি, তো বিজনেস খুলতে গেলে টাকা লাগবে, তো সাপোজ আমার কাছে সেরকম সাফিসিয়েন্ট টাকা নেই, আমি মার্কেটে কারোর থেকে লোন নিয়েছি, আরে আমি কারোর থেকে লোন নিই, সাপোজ ধরো এইচডিএফসি ব্যাংকের থেকে লোন নিই, কার থেকে, এইচডিএফসি ব্যাংকের থেকে লোন নিই, কত টাকা লোন নিয়েছি দেখো লেখা আছে, লোন নিয়েছি 10 লাখ টাকা, ঠিক আছে। আরে যার থেকে লোন নিয়েছি তাকে বলতে হবে যে আমি তোমাকে এতদিন আমার টাকা ফিরিয়ে দেবো, টাকাটা শোধ করে দেবো। আমি ওকে বলেছি 5 বছর টাইম দাও, 5 বছরের মধ্যে তোমার টাকাটা শোধ করে দেবো, 5 বছরের মধ্যে আমি টাইম দিয়েছি, লোন রিপেমেন্ট আফটার 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে টাকাটা শোধ করে দেবো। তো ওর থেকে 10 লাখ টাকা নিলাম, ব্যবসা আরম্ভ করে দিয়েছি। আরে ব্যবসা আরম্ভ করে দিয়েছি, ধরো প্রথম বছর ভালো বিজনেস করলাম, খুব ভালো বিজনেস করেছি, ভালো বিজনেস করে প্রথম বছর আমার 5 লাখ টাকা প্রফিট হয়েছে। দ্বিতীয় বছর বিজনেস করে 3 লাখ টাকা প্রফিট হয়েছে। তৃতীয় বছর বিজনেস করে 5 লাখ টাকা প্রফিট করেছি। চতুর্থ বছর বিজনেস করে 4 লাখ টাকা প্রফিট করেছি। আর পঞ্চম বছর প্রফিট করে 6 লাখ টাকা প্রফিট করেছি। ঠিক আছে, পঞ্চম বছর বিজনেস করে 6 লাখ টাকা প্রফিট করেছি। এইবার কি হবে, স্যার আর বিজনেস না, হ্যাঁ আরো বিজনেস করেছি, আমার দরকার নেই এখন বলা, বাকি কি করেছে আমার বলা দরকার, আমার তো দরকার 5 বছর। কেন, ব্যাপারটা বুঝতে পারবে। দেখো 5 বছর পর এই মানে যার থেকে মানে এইচডিএফসি ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়েছি, ওকে 10 লাখ টাকা ফিরিয়ে দিতে হবে। আরে 10 লাখ টাকা ওকে ফিরিয়ে দিতে হবে, কি করে ফিরাবো, তো বলে স্যার 5 বছর পর আপনার যা ব্যাংকে ব্যালেন্স আছে ওখান থেকে 10 লাখ টাকা নিয়ে ফিরিয়ে দেবে। কি বলছো, ওখান থেকে ফিরিয়ে দিলে ব্যবসা চলবে কি করে, ব্যবসা তো বন্ধ করে দিতে হবে। একটা বিজনেস থেকে যদি একসঙ্গে এত টাকা বের করে নিলে বিজনেস চলবে না। তাই জন্য একটা ভালো বিজনেসম্যান, একটা ভালো বিজনেস ও কি করবে, ওর ম্যানেজমেন্টটাকে নিয়ে ভাববে, ও ভাববে কি প্রথম বছর তো 5 লাখ টাকা প্রফিট করেছি, আমি প্রথম বছর যত টাকা প্রফিট করেছি পুরো প্রফিট না খেয়ে, ঠিক আছে, প্রফিটটা না উড়িয়ে দিয়ে আলাদা করে টাকা সরিয়ে রাখি। কত টাকা, 2 লাখ টাকা। দেখো এই স্যার 2 লাখ টাকা কত দেবে, আরে মনে একটা ইচ্ছা হলো, একটা অ্যাজাম্পশন করলাম 2 লাখ টাকা সরিয়ে রাখি। ঠিক আছে, প্রথম বছর 5 লাখ টাকা প্রফিট করলাম, এখান থেকে আমরা 2 লাখ টাকা সরিয়ে রাখি। কেন সরিয়ে রাখলাম, 5 বছর পর তো এইচডিএফসি ব্যাংকে 10 লাখ টাকা শোধ করতে হবে, তার জন্য 2 লাখ টাকা সাইড করে রাখলাম। ঠিক আছে, বাকি 3 লাখ টাকা ইউজ করবো। সেকেন্ড বছর 1 লাখ টাকা সরিয়ে রাখছি, 1 লাখ টাকা সরিয়েছে, দেখুন 3 লাখ টাকা প্রফিট হয়েছে, বেশি সরাতে পারবো না, 1 লাখ টাকা সরিয়েছি। তৃতীয় বছর 5 লাখ টাকা প্রফিট হয়েছে, 2 লাখ টাকা সরিয়েছি। চতুর্থ বছর 4 লাখ টাকা প্রফিট, 2 লাখ টাকা সরিয়েছি। আর পঞ্চম বছর 6 লাখ টাকা প্রফিট হয়েছে, এখানে কত টাকা সরিয়েছি, 3 লাখ টাকা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, 3 লাখ টাকা সরিয়েছি। টোটাল দেখো, টোটাল হিসাব করে দেখো কত হচ্ছে, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7 আর 3 10। স্যার শুধু লোন নিয়ে 10 লাখ টাকা শোধ করলেন, কোনো ইন্টারেস্ট দেবেন, আরে মেন ক্যাপিটালটা নিয়ে বোঝো না, আরে যতটা ওটা নিয়ে বোঝো না, ওটা তো পরের ব্যাপার। তোমরাও জানো যে কারোর থেকে লোন নিলে তাকে সুদে দিতে হয়। ঠিক আছে, তো দেখ এস্টিমেট সুদের টাকা নিশ্চয়ই কোম্পানিটা প্রফিট থেকে দিতে পারবে, ব্যাংকের ব্যালেন্স থেকে দিতে পারবে। তার মানে বুঝতে পারলে তো, এই যে প্রতি বছর কত টাকা সরালাম, এটাকে বলে প্রফিট থেকে টাকা হয়ে গেছে। তাহলে এটাকে বলবো যে রিডেমশন, মানে কি এইচডিএফসি ব্যাংক থেকে লোন নিয়েছি, লোনের টাকা শোধ করব। ঠিক আছে, কোথা থেকে লোনের টাকা শোধ করব, প্রফিট থেকে প্রতি বছর কিছু কিছু করে সরিয়ে রাখবো, শোধ করবই হবে। তাহলে বুঝতে পারলে আউট অফ প্রফিট জিনিসটা কি, আউট অফ প্রফিট জিনিসটা কি, দেখো লেখা আছে when repayment is made out of profit earned, মানে কোম্পানি এই বছর যত টাকা প্রফিট করবে, এই বছর যত টাকা প্রফিট করবে সেই প্রফিটের টাকা থেকে যদি রিডিম করে, শোধ করে, তাকে বলে আউট অফ প্রফিট। আর আউট অফ ক্যাপিটাল কি, when repayment is made not out of profit earned, অর্থাৎ এই বছর যত টাকা প্রফিট করেছে সেখান থেকে যদি পেমেন্ট না করে তখন তাকে বলে আউট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এ তো কিছুই বলিনি, জাস্ট একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বলে, এখন কিচ্ছু বলিনি। কোম্পানি অ্যাক্টে যে সেকশন 55 এ কি বলা আছে কিছু বলেইনি। সেকশন 55 এর অনেক বড় লিস্ট আছে, তো বললাম 10-12টা পয়েন্ট আছে। তো পয়েন্ট করে যদি আমি এখন তোমাদের যদি শুধু 10-12টা পয়েন্ট লিখি, তোমরা যদি বলো আমি আগে 10-12টা পয়েন্ট লিখে দিয়ে তোমাদের বইয়ে যা অঙ্ক সে অঙ্ক করাতে পারি, কিন্তু আমি তো ওইভাবে পড়াই না। আমি কি করি, স্টেপ বাই স্টেপ পড়াই। তোমরা ইস্যু অফ শেয়ার কিভাবে পড়াইছি দেখেছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি 12 এ কেমন অঙ্ক আসতো শেয়ার উপর বেস করে করে আস্তে আস্তে বুঝি তোমাদের বিকম অনার্সে নিয়ে শেষ করেছি। কেমন অঙ্ক আছে, পাশাপাশি সিএ ইন্টারভিউ কিছু অঙ্ক করে দিয়েছি। তো আমরা তো প্রিপারেশন ওইভাবে করাবো না। আমি যদি এখন তোমাদের বইয়ের একটা অঙ্ক করাই, কিচ্ছু বুঝতে পারবে না, যেটা সবাই ভুল করে, ওই কারণে তো সবাই ভুল করে। আমি একদম বেস থেকে তৈরি করবো, একদম ছোট ছোট স্টেপ বাই স্টেপ করে উঠবো, কত ইজি লাগবে তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। তাই জন্য আমরা কি করবো, এই যে 55 এ যা যা বলেছে, এক একটা কথা বলেছে, এক একটা কথা লাইনগুলো সেন্টেন্স গুলো টুকবো, যেগুলো বলেছে অর্থাৎ যে কন্ডিশন গুলো বলেছে সেই কন্ডিশন গুলো একটা করে টুকবো, তারপর বেস করে একটা করে অঙ্ক করবো, কত ইজি লাগবে তোমরা বুঝতে পারবে। দেখো আজকে হয়তো সবকটা মানে যে সেকশন 55 এ যতগুলো পয়েন্টের কথা বলে, যতগুলো কন্ডিশনের কথা বলে, সবকটা কন্ডিশন আজকে করানো সম্ভব হবে না। ঠিক আছে, তো
যে কটা কন্ডিশন করানো সম্ভব হয় সে কটা কন্ডিশন করাবো, ঠিক আছে? তো কারণ ভিডিওটা খুব বেশি বড় করবো না, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট করবো, তারপর আবার পরের ভিডিওতে আসবে, আসতেই থাকবে, কন্টিনিউ আসতেই থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো একটা কোশ্চেন বলছি দেখো, কোশ্চেন বলছি দেখো, এখানে কোশ্চেনটা লিখছি দেখো, লেখো ব্যালেন্স শিট, লেখো ব্যালেন্স শিট অফ এবিসি লিমিটেড, ব্যালেন্স শিট অফ এবিসি লিমিটেড, ঠিক আছে? এত লিখে দেবে এবং একটা ডেট দিয়ে দেবে, তোমরা জানো ডেট দিয়ে দেবে, ডেট দিলাম না। এদিকে লায়াবিলিটি হয় আর এইদিকে অ্যাসেটস হয়। স্যার আপনি এরকম ব্যালেন্স শিট দাগ কাটলেন কেন, এরকম ব্যালেন্স শিট দাগ কাটলেন কেন? আমাদের তো এখন শিডিউল 3 মেইনটেইন করে ব্যালেন্স শিট করতে হয়, অর্থাৎ কোম্পানি অ্যাক্ট 2013 এর পর তো ব্যালেন্স শিট ফরম্যাট চেঞ্জ হয়েছে। আমি জানি, আমি জানি ব্যালেন্স শিটের ফরম্যাট চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমি জানি, ভেবো না আমি জানি না, আমি ভালো মতনই জানি নতুন ব্যালেন্স শিট চেঞ্জ হয়েছে। আমি এখন ওইভাবে করাবো না, এখন আমি শেখাবো। আমি যদি এখন কোশ্চেন যদি ওইভাবে টুকি, টুকতেই তো কত সময় চলে যাবে, ফরম্যাট টুকতে তো অনেক সময় চলে যাবে, তাহলে আমি অঙ্ক করাবো কি করে? আমি এইভাবে আমি আমার যে কন্ডিশন যেগুলো দিই সবকটা কন্ডিশন আমি এই ফরম্যাটে করাবো, এই ফরম্যাটে করিয়ে সবকটা অঙ্ক করাবো। তারপর যখন তোমাদের বইয়ের অঙ্ক যাও তখন তোমাদের বই যে ফরম্যাট দিই সেই ফরম্যাট ফলো করে করবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আমি শেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি শেখাচ্ছি। তো যাই হোক, লেখো তোমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখো ব্যাংক, ঠিক আছে? ব্যাংক লেখো, ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে আছে 3 লাখ টাকা। কত আছে ব্যাংকে? 3 লাখ টাকা, ঠিক আছে? তারপর লেখো আদার অ্যাসেটস, লেখো আদার অ্যাসেটস, আদার অ্যাসেটস কত আছে? লেখো আদার অ্যাসেটস আছে 7 লাখ টাকা, আদার অ্যাসেট আছে 7 লাখ টাকা। টোটাল কত হলো? টোটাল লেখো 10 লাখ টাকা। আচ্ছা, এই দিক সাজাও, এই দিক সাজাও। লাইবিলিটি সাইডে লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত বলেছে? 5 লাখ টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 5 লাখ টাকা, ঠিক আছে? তারপর লেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত দিয়েছে? 1 লাখ টাকা, 1 লাখ টাকা, ঠিক আছে? তারপর লেখো জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কত দিয়েছে? জেনারেল রিজার্ভ 1.5 লাখ টাকা। তারপর লেখো লায়াবিলিটি, লায়াবিলিটি কত দিয়েছে? দেখো যোগ করে এখানে 10 লাখ টাকা, দেখো 5 লাখ আর 1 লাখ 6 লাখ, 6 লাখ 1 লাখ 7 লাখ 50, তাহলে কত বসাতে হবে? হ্যাঁ 2.5 লাখ, 2.5 লাখ বসালে ঠিক হয়ে যাবে। দেখো ব্যালেন্স শিটটাকে আমরা বোঝার চেষ্টা করি। এই যে এবিসি কোম্পানি যে আমরা ব্যালেন্স শিটটা দেখছি, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দেখতে পাচ্ছি 10 লাখ টাকা। এবার তো আমাকে বলতে হবে, আরে আমাকে তো বলতে হবে এই 10 লাখ টাকা কোথা থেকে আসলো? আরে আমরা ক্লাস 11 এ অ্যাকাউন্টিং শিখেছিলাম, ডবল এন্ট্রি সিস্টেম শিখিনি? ডবল এন্ট্রি সিস্টেম কি বলেছিল? বিজনেসে কি আসলো এবং কি গেল, বিজনেসে কি আসলো এবং কি গেল, ঠিক আছে? এই আসা আর যাওয়ার পেছনে রিজনটা কি, সেটাই ডবল এন্ট্রি সিস্টেম, তাই না? বলেছিলাম তো ক্লাস 11 এর ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো অ্যাসেট কি? অ্যাসেট দেখো, অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে বিজনেসের অ্যাসেট 10 লাখ টাকা। তো বলতে হবে তো, বলতে হবে তো 10 লাখ টাকা কোথা থেকে আসলো। এই 10 লাখ টাকার মধ্যে মালিকের কত টাকা আছে? এই 10 লাখ টাকার মধ্যে কিছু টাকা আছে মালিকের, আরে কিছু টাকা আছে মালিকের আর কিছু টাকা আছে বাইরের লোকের। এই যে বিজনেসে যে অ্যাসেট 10 লাখ টাকা আসলো, 10 লাখ টাকা কোথা থেকে আসছে? মালিকের কিছু আছে আর বাইরের লোকের কিছু আছে। মালিকের যে টাকাটা আছে সেটা ক্যাপিটাল, আর বাইরের লোকের যে টাকাটা তাকে কি বলে? তাকে বলে লায়াবিলিটি। নরমাল জিনিস, ক্লাস 11 এর জিনিস, 11 এর জিনিস, কিচ্ছু না, এমন কিচ্ছু কঠিন না। এই যে 10 লাখ টাকা অ্যাসেট আছে তার মধ্যে মানে কোম্পানির যে মেইন মালিক, কোম্পানির মেইন মালিক কারা জানো তো? কোম্পানির মেইন মালিক হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার। তো ইকুইটি শেয়ারের টাকা ছিল 5 লাখ টাকা। প্রেফারেন্স শেয়ার, দেখো শুধু ইকুইটি শেয়ার টাকা দিয়ে তো কোম্পানি চলে না, প্রেফারেন্স শেয়ারদের থেকেও টাকা নিতে হয়। তো প্রেফারেন্স শেয়ারদের টাকা ছিল কত? 1 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকার মধ্যে এদের ছিল 5 লাখ, এদের ছিল 1 লাখ, ঠিক আছে? আর জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কি? আরে জেনারেল রিজার্ভ জানো না? জেনারেল রিজার্ভ তোমরা 12 এ পড়েছো জেনারেল রিজার্ভ। দেখো জেনারেল রিজার্ভটা কি? কোম্পানি প্রতি বছর যত টাকা প্রফিট করে, কোম্পানি প্রতি বছর যত টাকা প্রফিট করে সেই প্রফিটের কিছু একটা পোরশন, একটা পোরশন সরিয়ে রাখে। কোথায় সরিয়ে রাখে? যেখানে সরিয়ে রাখে তাকে রিজার্ভ বলে, ঠিক আছে? এটাই হচ্ছে জেনারেল রিজার্ভ। কেন সরিয়ে রাখে? কোম্পানির এক্সপেনশনের জন্য, ঠিক আছে? কোম্পানির এক্সপেনশনের জন্য সরিয়ে রাখে। তো বুঝতে পারলে কত টাকা? 1.5 লাখ টাকা। আচ্ছা এখন বলতে পারবে এই 1.5 লাখ টাকা কাদের টাকা? টাকাটা কে সরিয়েছে 1.5 লাখ টাকা? স্যার কোম্পানির মালিক না স্যার, তার মালিক তো দুজনই আছে, ইকুইটি শেয়ারও আছে, প্রেফারেন্স শেয়ার আছে। এই টাকাটা একমাত্র এই 1.5 লাখ টাকা পাওনা একমাত্র মেন কোম্পানির মেন মালিকদের এই টাকাটা ইকুইটি শেয়ার ক্যাপিটালদের পাওনা, মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা,
ঠিক আছে। আর এই যে জেনারেল রিজার্ভ হচ্ছে কোম্পানির একটা ফি রিজার্ভ। এই ফি রিজার্ভটা কি পারপাসে বেসিক্যালি ইউজ হয়? আমরা আগের চ্যাপ্টার করেছিলাম বোনাস শেয়ার, বোনাস ডিভিডেন্ড দিতে, মানে বোনাস ডিভিডেন্ড বলার চেয়ে বলতে পারো ডিভিডেন্ড দিতে, ঠিক আছে, বোনাস ডিভিডেন্ড তো বলতে পারো। মানে মোট কথা এই 1.5 লাখ টাকা ইউজ করা হয় কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার জন্য 1.5 লাখ টাকা ইউজ করে। তো আশা করি জেনারেল রিজার্ভটা একটু বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এই জেনারেল রিজার্ভের ফি রিজার্ভ মাথায় রাখবে। আর লাইবিলিটি মানে বাইরের লোকের থেকে কত টাকা ধার নিয়েছিল? 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। তার মানে বলতে পারবে এই 1.5 লাখ টাকা কাদের? স্যার এই 1.5 লাখ টাকা হচ্ছে এই ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা। তার মানে বোঝা গেল। এইবার দেখো, এইবার মন দিয়ে শুনবে একটা কথা, মেন এইটাই হচ্ছে মেন, এইটাই ধরতে হবে। তোমরা বলো, আমরা আগের সেমিস্টারে শিখেছি ডিসোলিউশন শিখেছি তো। ডিসোলিউশনে কি ছিল? স্যার বিজনেস ফার্ম যখন চলছিল না তখন ফার্মটাকে বন্ধ করে দিচ্ছিলাম, ফার্ম চলছিল না ফার্মটাকে বন্ধ করে দিচ্ছিলাম। তো ফার্ম যখন বন্ধ করে দিলাম তখন কি করেছিলাম? আরে ফার্ম যখন বন্ধ করে দিলাম কি করেছিলাম? স্যার ফার্মে যত কিছু টাকা পয়সা ছিল, অ্যাসেট ফ্যাসেট যা ছিল এগুলো বেচে যা টাকা পাওয়া গেছিল সবার প্রথম আপনি লাইবিলিটিতে পেমেন্ট করেছিলেন, লাইবিলিটি। তারপর যদি কোনো টাকা পয়সা বাঁচতো তখন মানে ফার্মের মালিক নিত, পার্টনারশিপ ফার্মের মালিক নিত। এই তো করেছিলাম। প্রথমে কাদের পেমেন্ট করেছিলাম? স্যার লাইবিলিটিতে প্রথম পেমেন্ট করেছিলেন, দেন আমরা কাদের পেমেন্ট করেছি? দেন আমরা পেমেন্ট করেছি কোম্পানির মালিকদের। তো এখানে কোনো গায়ে দেখো এখানে কি হয়েছে, এই এবিসি কোম্পানি কি করেছে? এবিসি কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের 1 লাখ টাকা শোধ করে দেবে। এই যে এবিসি কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের 1 লাখ টাকা শোধ করে দেবে, ঠিক আছে। এইবার এই যারা লাইবিলিটি আছে এদের মনে কোশ্চেন চলে আসছে, কি কোশ্চেন? এদের মনে কি কোশ্চেন চলে আসছে? বলছে ওরা তো এই এবিসি কোম্পানি রুলই মান্য না। রুল তো বলছে আগে লাইবিলিটির টাকা শোধ করতে হবে, আর লাইবিলিটির টাকা শোধ করার পর যদি কিছু বেঁচে থাকে তখন তো মালিকরা টাকা পাবে। তো লাইবিলিটির টাকা শোধ না করে মালিককে টাকা দিয়ে দিল। তখন ওরা কি করেছে? ওদের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। ওরা মাথা গরম হয়ে, দেখো আমরা যখন বেসিক কনসেপ্ট অফ কোম্পানি করেছিলাম, তাই না? আমরা বেসিক কনসেপ্ট অফ কোম্পানি অ্যাকাউন্টস করেছিলাম, তখন বলেছিলাম একটা কোম্পানির ভিতর যখন কোনো ঝামেলা বাঁধবে, আরে আমরা পার্টনারশিপও তো করেছিলাম, পার্টনারশিপে যখন কোনো ঝামেলা বাঁধতো তখন কোথায় চলে যেত? পার্টনারশিপ অ্যাক্ট 1932 চলে যেত। তারপর কোম্পানিতে কখন ঝামেলা বাঁধতো আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম, তার আগের চ্যাপ্টার ইস্যু অফিসার শিখেছিলাম, যখন বেসিক কনসেপ্ট অফ কোম্পানি অ্যাকাউন্ট করেছিলাম তখন বলেছিলাম কোম্পানি যদি কখন ঝামেলা বাঁধে তখন কোম্পানি অ্যাক্টে চলে যায় কত? 1956। পরবর্তী সময় ওটা নতুন আইন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 2013, ওটাই চলে যাবে। তো কি করেছে? এই লাইবিলিটিটা না কোথায় চলে গেছে? না কোম্পানিটায় চলে গেছে, কোম্পানির কাছে না। আরে কোম্পানিতে এবিসি এটাই যায়নি, কোম্পানি অ্যাক্টের কাছে চলে গেছে। কোম্পানি অ্যাক্ট 2013 এর কাছে চলে গেছে। কার কাছে চলে গেছে? কোম্পানি অ্যাক্ট 2013 এর কাছে চলে গেছে। ওকে গিয়ে বললো যে দেখুন রুল বলছে কি? রুল বলছে ওরা আমরা কেন এবিসি কোম্পানিকে টাকা ধার দিয়েছিলাম, ঠিক আছে? ওরা বলেছিল বিজনেস চালু করেছি টাকা ধার দিয়েছিলাম। এইটাই চুক্তি ছিল যে সবার প্রথম লাইবিলিটির টাকা শোধ করবে, তারপর মালিকরা টাকা পাবে। তো এখন আমাদের টাকা শোধ না করে মালিকের টাকা শোধ করছে, এটা কি করে সম্ভব? এটা কেন করলো? এটা করা একদমই উচিত না। তখন কোম্পানি তাকে ডাকলো, এবিসি কোম্পানিকে ডেকে পাঠালো, ঠিক আছে? এবিসি কোম্পানিকে ডেকে পাঠালো, বললো তোমরা তো কাজটা ঠিক করোনি, তোমরা ওদের টাকা শোধ না করে তুমি কেন মালিকের টাকা শোধ করছো? বলছে দেখো কি করবো, এই যে এদের থেকে যে 2.5 লাখ টাকা নিয়েছিলাম এরা তো এখন এদের টাকা শোধ করতে হবে এখন 5 থেকে 6 বছর পর। কিন্তু এই ধরুন প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা এদের টাকাটা আজকেই দিন দিয়েছি, এদের টাকা আজকেই দিন আজকেই শোধ করতে হবে। একটা কথা বলেই শুনে নাও, কোনো কোম্পানি যদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে না, প্রেফারেন্স শেয়ার ইস্যু করার 20 বছরের মধ্যে তো টাকাটা শোধ করে দিতে হবে। 20 বছরের মধ্যে টাকা শোধ করে দিতে হবে। 20 বছরের পরে শোধ করলে কিন্তু হবে না, 20 বছরের মধ্যেই শোধ করতে হবে। তো ধরো সেই ডেটটা আজকে করেছি, ওদের বলেছিলাম 20 বছরের মধ্যে শোধ করতে হবে। আমি কি 20 বছর আগে করতে পারি না? অবশ্যই করতে পারি আগে শোধ। তো আজকে দিন পড়েছে প্রেফারেন্স শেয়ারের টাকাটা শোধ করা। তখন এবিসি কোম্পানি অ্যাক্ট 2013 কে বলছে দেখুন আমাদের তো কিছু করার নেই, আমরা মানছি এদের টাকা শোধ করতে হবে, কিন্তু এদের টাকা শোধ করবো আজ থেকে 5 বছর পর শোধ করতে হবে টাইম, কিন্তু এদের টাকা আজকে শোধ করতে হবে। এই নিয়ে একটা তর্ক বিতর্ক বেঁধে গেল কাদের মধ্যে? এই লাইবিলিটি আর এবিসি কোম্পানি দুজনের তর্ক বিতর্ক বেঁধে গেল। তখন দেখো লাইবিলিটিরা কি বলছে? লাইবিলিটি বলছে দেখো এরকম করলে তো আর তো আমরা তো কখনো ভরসাই পাবো না কোম্পানির টাকা লাগানো, ঠিক আছে? তো ওদের যুক্ত ঠিক আছে, লাইবিলিটি যুক্ত ঠিক আছে, ওরা বলছে আমরা কোনোদিন টাকা লাগাবো না। তাহলে এই লাইবিলিটি টাকা না লাগায় তাহলে এই কোম্পানিতে আর তো কোনো লাইবিলিটি টাকা লাগাবে না, তাহলে বিজনেস তো চলবে না, বিজনেসই হবে না, এই করে তো বিজনেস চলবে না। তখন কি করেছে কোম্পানি অ্যাক্ট 2013 একটা আইন নিয়ে চলে এসেছে, একটা আইন কত? সেটাই হচ্ছে সেকশন 55। তখন সেকশন 55 নিয়ে চলে এসেছে। তো সেকশন 55 এ ওরা কিছু কন্ডিশনের কথা বলেছে, ঠিক আছে? মানে এই এবিসি কোম্পানি বলছে তাহলে কি আমরা কি এদের টাকাটা শোধ না করে আমি কি এই প্রেফারেন্স হোল্ডার টাকাটা শোধ করতে পারবো না?
তখন কোম্পানি অ্যাক্ট বলছে আমরা একটা আইন নিয়ে এসেছি, সেই আইনটার নাম হচ্ছে 55। এই 55 এর কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি তোমরা মানো তাহলেই শোধ করতে পারবে। এই কন্ডিশনগুলো যদি মানো তাহলে শোধ করতে পারবে, না হলে শোধ করতে পারবে না। স্যার এই কন্ডিশনগুলো কি একটু লিখুন। দেখো লেখো ফলোইং বেসিক কন্ডিশন, দেখো ফলোইং বেসিক কন্ডিশন, এখানে লেখো ফলোইং বেসিক কন্ডিশন, কন্ডিশন করে লিখছি, হ্যাঁ কন্ডিশন করে লিখছি। দেখো ভালো করে মন দিয়ে শুনো, এটা দেখো ব্যালেন্স শিট দাগ কেটেছি, ঠিক আছে ব্যালেন্স শিটে দাগ কেটেছি। তোমরা ব্যালেন্স শিটে দাগ কাটার পর, ব্যালেন্স শিটে দাগ কাটার পর তোমরা কি করবে জানো, যেখানে ব্যালেন্স শিটটা ধরে গেছে সেই পাতাটা পুরো ছেড়ে দাও, সেই পাতাটা পুরো ছেড়ে দাও, ঠিক আছে সেই পাতাটা পুরো ছেড়ে দিয়ে পরের পাতা দিয়ে লেখো, পরের পাতা দিয়ে লেখো, ঠিক আছে লেখো ফলোইং বেসিক কন্ডিশন। কি বললাম, যে পাতা ব্যালেন্স শিট ঢুকলে সেই পাতাটা ছেড়ে দাও, পরের পাতা দিয়ে লেখা আরম্ভ করো। কি লিখবে, ফলোইং বেসিক কন্ডিশন must be satisfied, like a following basic condition must be satisfied, must be satisfied before redemption of preference shares, before redemption of preference shares, before redemption of preference shares, preference shares, ঠিক আছে এক নম্বর পয়েন্ট লেখো, এক নম্বর পয়েন্ট সেই কন্ডিশনগুলো একটা করে লিখছি, ঠিক আছে তো ভেবো না সব কন্ডিশন একবার লিখছি, এখন একটা কন্ডিশন লিখবো, এই অঙ্কটা শেষ হবে, তারপর সেকেন্ড কন্ডিশনে যাব, সেকেন্ড কন্ডিশনে অঙ্ক করব। দেখো এক নম্বর কন্ডিশন কি বলেছে, লেখো কোম্পানি উইল ইস্যু, লেখো কোম্পানি উইল ইস্যু, কোম্পানি উইল ইস্যু নিউ শেয়ার, নিউ শেয়ার, কোম্পানি উইল ইস্যু নিউ শেয়ার, ব্র্যাকেটে লেখো ইকুইটি শেয়ার, কমা দিয়ে লেখো প্রেফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ারস কমা দিয়ে লেখো প্রেফারেন্স শেয়ারস, ঠিক আছে তো আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, তারপর লেখো আপ টু ফেস ভ্যালু অফ, আপ টু ফেস ভ্যালু অফ, up to face value of redeemable preference shares, redeemable preference shares। স্যার লাইনটার মানে কি বলতে কিছু বুঝতে পারলাম না, দেখো বলে দিচ্ছি কি লেখা আছে, বলছে কোম্পানি উইল ইস্যু, ঠিক আছে প্রথম কন্ডিশন কি বলছে, কোম্পানি অ্যাক্ট 2013 পরিষ্কার ভাবে বলে দিয়েছে তোমার প্রথম কন্ডিশন এটা মানতেই হবে। তুমি যদি প্রেফারেন্স শেয়ারের টাকাটা শোধ করতে চাও, প্রেফারেন্স টাকা কত হলো 1 লাখ টাকা, তুমি যদি এই 1 লাখ টাকা শোধ করতে চাও তাহলে তোমাকে প্রথম কন্ডিশন মানতেই হবে। প্রথম কন্ডিশন কি বলেছে, তুমি যদি প্রেফারেন্স শেয়ারের এই 1 লাখ টাকা শোধ করতে চাও তাহলে বলেছে কোম্পানি উইল ইস্যু, কোম্পানি মানে এবিসি কোম্পানি, এবিসি কোম্পানিকে ইস্যু করতে হবে, কি ইস্যু করতে হবে, নতুন শেয়ার ইস্যু করতে হবে। সেই নতুন শেয়ারটা ইকুইটি শেয়ারও হতে পারে আবার প্রেফারেন্স শেয়ারও হতে পারে, ঠিক আছে আপ টু ফেস ভ্যালু অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তো কত টাকা তুমি প্রেফারেন্স শেয়ার রিডিম করতে চাও, স্যার প্রেফারেন্স শেয়ার 1 লাখ টাকা শোধ করতে চাই, তার মানে তোমাকে 1 লাখ টাকাই ইস্যু করতে হবে। সেই ইস্যুটা ইকুইটি শেয়ার হতে পারে প্রেফারেন্স শেয়ার হতে পারে। তখন এবিসি কোম্পানি, কোম্পানি অ্যাক্ট 2013 তে বলেছে আচ্ছা এই কন্ডিশন যদি মানতে না পারি আর কি কোনো কন্ডিশন আছে আমাদের জন্য, বলছে হ্যাঁ এই কন্ডিশন মানতে না পারলেও আরো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন এটা, এই কন্ডিশন মানতে না পারলে সেকেন্ড কন্ডিশনে চলে যাও, ঠিক আছে সেকেন্ড কন্ডিশন লেখা আছে তোমরা বলতে পারো অর লেখো অর, লেখো কোম্পানি উইল ট্রান্সফার অ্যান অ্যামাউন্ট, লেখো কোম্পানি উইল ট্রান্সফার, company will transfer, company will transfer an amount equivalent, an amount equivalent, an amount equivalent to face value of redeemable preference share, to face value of redeemable preference shares, redeemable preference shares from free reserve to CRR, from free reserve to CRR, CRR ফুল ফর্মটা লেখো আগে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ,
ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। তো কি বলেছে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তো এই কন্ডিশন যদি মানতে না পারে তখন নেক্সট কন্ডিশন চলে যেতে হবে। নেক্সট কন্ডিশন বলেছে কোম্পানি উইল ট্রান্সফার অ্যান অ্যামাউন্ট, কোম্পানি উইল ট্রান্সফার অ্যান অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু ফেস ভ্যালু অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ফ্রম ফি রিজার্ভ টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। ক্যাপিটাল রিডেমশন রিজার্ভকে শর্টে বলে সিআরআর। আমরা যখন অঙ্ক করব প্রথম দিকে গুলো করব, পরের দিকে গুলো বারবার এত বড় নাম লিখতে পারবো না, ঠিক আছে, আমরা শর্টে করব, ঠিক আছে। সিআরআর বাট তোমরা কিন্তু ফুল লিখবে সিআরআর, ঠিক আছে। আর এক্সামেও কিন্তু ফুল লিখতে হয় ক্যাপিটাল রিডাকশন রিজার্ভ। তো বলেছে কোম্পানি এই যে প্রেফারেন্স শেয়ারের টাকাটা 1 লাখ টাকা শোধ করবে, তো 1 লাখ টাকা শোধ করতে গেলে যদি ইকুইটি শেয়ার ইস্যু করতে না পারে, ঠিক আছে, ইকুইটি শেয়ার যদি ইস্যু করতে না পারে তাহলে কোম্পানি কি করবে, ঠিক 1 লাখ টাকায়, ঠিক আছে, 1 লাখ টাকায় কি করবে, 1 লাখ টাকা ফি রিজার্ভ, ঠিক আছে, ফি রিজার্ভ থেকে সরিয়ে রাখবে। দেখো বোঝার চেষ্টা করো, আস্তে আস্তে স্লোলি। জেনারেল রিজার্ভ কত ছিল, 1.5 লাখ টাকা। আর আমি কিছুক্ষণ আগে বললাম জেনারেল রিজার্ভ হচ্ছে আমাদের কোম্পানির ফ্রি রিজার্ভ, ঠিক আছে। তো জেনারেল রিজার্ভ কত, 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা আরেক টাকা স্যার ইকুইটি শেয়ারহোল্ডারদের টাকা, ইকুইটি শেয়ারহোল্ডাররা যখন খুশি এই টাকাটা তুলতে পারে। আমরা যখন পার্টনারশিপ করেছিলাম, আমরা যখন সোল প্রপার্টিশিপ বিজনেস করেছিলাম, ওখানে কি দেখেছিলাম, মালিকের যখন খুশি ইচ্ছা হতো ব্যবসাতে টাকা তুলে যেত, তখন কি বলতো, ড্রয়িংস, ঠিক আছে। তো ঠিক তেমনই জেনারেল রিজার্ভে 1.5 লাখ টাকা আছে, ইকুইটি শেয়ারহোল্ডাররা যখন খুশি এখান থেকে ফ্রিলি টাকাটা ইউজ করতে পারে, ঠিক আছে। ওরা কিভাবে টাকা তোলে, বিজনেস থেকে, কোম্পানি থেকে ডিভিডেন্ড পাবো, ডিভিডেন্ড হিসেবে টাকা তোলে। তো কোম্পানি মানে কোম্পানির পরিষ্কারভাবে বলে দিয়েছে তুমি 1.5 লাখ টাকা দিয়ে তোমার ইচ্ছা মতো টাকা তুলতে পারবে না। প্রেফারেন্স শেয়ারহোল্ডার তুমি কত টাকা রিডিম করছো, স্যার 1 লাখ টাকা রিডিম করছি। তুমি 1 লাখ টাকা সরিয়ে রাখো, 1 লাখ টাকা সরিয়ে বাকি 50,000 টাকা তুমি তুলতে পারো। দেখো এই 1.5 লাখ টাকা এখানে ছিল ফি রিজার্ভ, 1.5 লাখ টাকার মধ্যে তুমি 1 লাখ টাকা আলাদা সরাও, আলাদা সরিয়ে রাখো, আলাদা সরিয়ে রেখে বাকি 50,000 টাকা, কি বললাম, বাকি 50,000 টাকা, বাকি 50,000 টাকা তুমি যখন খুশি তুলতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রথম পয়েন্টে যদি আমি একটু বলি, প্রথম পয়েন্টে যদি বলি তুমি 1 লাখ টাকা, দেখো মন দিয়ে শোনো, 1 লাখ টাকা যদি প্রেফারেন্স শেয়ার যদি তুমি শোধ করতে চাও তাহলে তোমাকে নতুন করে 1 লাখ টাকা শেয়ার ইস্যু করতে হবে। তোমার যদি আমি এখানে মুছে দিই, ধরো এখানে ধরো মুছে দিলাম, তার মানে এখানে কত দেখতে পাচ্ছ, কত দেখতে পাচ্ছ স্যার, 5 লাখ, 1.5 লাখ, 6,50,000 আর 2.5 লাখ, 6,50,000 আর 50 কত হচ্ছে, 6,50,000, 7 লাখ, 7 লাখ আর 2 লাখ, 9 লাখ, 10 লাখ ছিল, এখন 9 লাখ হয়ে গেল। তার মানে আমি 1 লাখ টাকা শোধ করে দিই, শোধ তখনই করতে পারবো, আমাকে নতুন করে আবার 1 লাখ ইস্যু করতে হবে। সেটা ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে। যদি ইকুইটি শেয়ার আরো 1 লাখ ইস্যু করি তাহলে কত হবে, 5 লাখের জায়গায় কত হবে স্যার, 6 লাখ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে সেই 10 লাখই হচ্ছে। তার মানে মোট কথা তোমরা বুঝতে পেরেছো। প্রথম কন্ডিশনের কথা যদি বলি, প্রেফারেন্স শেয়ার যদি 1 লাখ টাকা শোধ করতে যায় তাহলে নতুন করে 1 লাখ টাকা শেয়ার ইস্যু করে তারপর শোধ করতে পারবে। মানে মোট কথা আগে ক্যাপিটাল যা ছিল এখন ক্যাপিটাল তাই হতে হবে, মাথায় রাখতে হবে তোমার, ঠিক আছে। তো যাই হোক প্রথম কন্ডিশন বললাম। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যদি প্রথম কন্ডিশন মানতে না পারো, সেকেন্ড কন্ডিশন বলেছে তুমি যে 1 লাখ টাকা শোধ করবে, এই 1 লাখ টাকা শোধ করার জন্য, ঠিক আছে, তুমি ফ্রি রিজার্ভটাকে ইউজ করতে পারো। তুমি যদি শেয়ার ইস্যু করতে না পারো তাহলেও চলবে, তুমি ফ্রি রিজার্ভটাকে ইউজ করতে পারো। দেখতে হবে ফ্রি রিজার্ভে কত আছে, স্যার ফ্রি রিজার্ভে 1.5 লাখ টাকা আছে। দেখো ফ্রি রিজার্ভে 1.5 লাখ টাকা আছে, ঠিক আছে। তো আমার শোধ করতে হবে কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা শোধ করতে হবে। তুমি 1 লাখ টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত আছে, 50,000 টাকা। এই 50,000 টাকা তোমার জেনারেল রিজার্ভে, দেখো ওই 1.5 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিলে কত হচ্ছে, 50,000 টাকা, ঠিক আছে। তাহলে তুমি এবার শোধ করতে পারবে, ঠিক আছে, তাহলে তুমি এবার শোধ করতে পারবে। তো নতুন করে স্যার এই 1 লাখ টাকা সরানো, 1 লাখ টাকা কি আসবে, 1 লাখ টাকা নতুন একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, নতুন একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। সেই স্যার ফান্ডটার নাম কি দেবো, দেখো তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি, ফান্ডটার নাম লিখে দিচ্ছি সিআরআর। নতুন ফান্ডটার নাম লিখেছে সিআরআর। কত টাকা সরালাম, 1 লাখ টাকা। যতদিন না পর্যন্ত এই লাইবিলিটি শোধ করতে পারবো, যতদিন না পর্যন্ত এই লাইবিলিটি শোধ করতে পারবো ততদিন পর্যন্ত এটা থেকে যাবে, 1 লাখ টাকা থেকে যাবে, ঠিক আছে। আর যদি লাইবিলিটি শোধ করে দিই তাহলে 1 লাখ টাকা উঠে যাবে। তার মানে বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে তুমি দেখো না, এবার মিলিয়ে দেখো। তো দেখো বলছে যে কোম্পানি বলে দিয়েছে এবার তুমি টাকাটা শোধ করতে পারো। তোমার যে 1.5 লাখ টাকা রিজার্ভে ছিল ওখান থেকে তুমি 1 লাখ টাকা সরিয়েছো, ঠিক আছে, 1 লাখ টাকা সরিয়েছো, 1 লাখ টাকা সরিয়ে 1.5 লাখের মধ্যে দিয়ে 1 লাখ টাকা সরিয়ে দাও, তাহলে রইলো কত, 50,000 টাকা। এই 50,000 টাকা তুমি যা খুশি ইউজ করতে পারো, এই ফ্রি রিজার্ভটা 50,000 টাকা তুমি যেমন খুশি ইউজ করতে পারো। কিন্তু ওই 1.5 লাখ টাকা 50 ইউজ করতে পারো, বাকি 1 লাখ ইউজ করতে পারবে না, ঠিক আছে। এই 1 লাখ টাকা আলাদা একটা, এই 1 লাখ টাকা আলাদা একটা নতুন করে ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে। ততদিন পর্যন্ত এই ফান্ডটা কোম্পানির মধ্যে থাকবে যতদিন না পর্যন্ত লাইবিলিটির টাকা শোধ হয়, ঠিক আছে। তাই এটা নতুন যে ফান্ডটা, সেই ফান্ডটার নাম হচ্ছে সিআরআর। এবার তুমি প্রেফারেন্সের টাকা শোধ করতে পারবে, ঠিক আছে। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো তোমাদের ফ্যামিলির মধ্যে ওই ঘটনাগুলো দেখবে। দেখো তোমার বাড়িতে ধরো বাবা ধরো 30 লাখ টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছে, ঠিক আছে।
ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 30 লাখ টাকা জমা করে গেছে। এবার বাবা কি করে, যখনই দরকার হয়, যখনই ইচ্ছা হয়, টাকা তুলতেই থাকে। এবার একদিন তোমার মনে একটা কোশ্চেন চলে এসেছে, ঠিক আছে, বলছে বাবা তুমি যে বললে মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে এমবিএ করাবে, ঠিক আছে, তুমি যদি এরকম প্রতি মাসে টাকা তুলতে থাকো, এরকম করে বড় বড় টাকা তুললো আর এত খরচ করো, তাহলে আমরা পড়ার টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তখন তখন বাবা বলে চিন্তা করতে হবে না, ঠিক ব্যবস্থা করবে। না না, আমি ওসব শুনতে চাই না, আমার পড়াশোনা করতে হবে, এমবিএ করতে হবে, আমি কলকাতা থেকে করবো না, বাইরে থেকে এমবিএ করবো, মোটামুটি 15-20 লাখ টাকা খরচ হবে, তুমি এখন এত করে টাকা তুলে নাও, তাহলে কি করে হবে? বলছে ঠিক আছে আমি বলছি তো, কোনো ব্যবস্থা করবে না। কোনো বিশ্বাস করি তুমি সব টাকা তুলে নেবে, আমি জানি তুমি সব টাকা তুলে নেবে, তুমি একটা কাজ করো, তুমি তুমি আমাকে লিখিত প্রমাণপত্র দাও। তখন বাবা কি করেছে, বাবা বলেছে ঠিক আছে তুই করবি তো, তোর জন্য একটা আলাদা ফিক্সড ডিপোজিট, মানে সেভিংস অ্যাকাউন্টে যত টাকা পড়ে আছে ওখান থেকে 10 লাখ টাকা আলাদা ফিক্সড করে দিলাম, তোর নামে ফিক্সড করে দিলাম তোর এমবিএ পড়ার জন্য। তার মানে কি, ততক্ষণ পর্যন্ত ছেলেটা বিশ্বাস করলো না যতক্ষণ না পর্যন্ত আলাদা করে ফিক্সড অ্যাকাউন্ট খুললো, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে দিল। ওই যে ফিক্সড ডিপোজিট একটা অ্যাকাউন্ট খুলে না, বিশ্বাস করলো যে না আমি করতে পারবো। ঠিক তেমনি লাইবিলিটিটাও কিন্তু ওদেরও তো বিশ্বাস দিতে হবে, মুখে বললে তো হবে না। ইকুইটি শেয়ার হোল্ডাররা মুখে বলে দিল ঠিক আছে আমি তোমাদের টাকা ব্যবস্থা করে দেবো, আমি এই যে রিজার্ভে 1.5 লাখ টাকা ছিল, রিজার্ভে 1.5 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা আমি ইউজ করবো না। মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। মুখের কোনো দাম নেই। আরে মুখের কি দাম নেই? মুখের কোনো দাম নেই, তোমাকে কাজে করে দেখাতে হবে। তাই কি বললো, এই 1.5 লাখ টাকার মধ্যে, ঠিক আছে, 1.5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা সরিয়ে রাখলো, ঠিক আছে, এই যেখানে সরিয়ে রাখলো, এই যে বললাম এটা কি ফিক্সড ডিপোজিট, সিআরআর সরিয়ে রাখলো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর পয়েন্টটা, 1 নম্বর প্রথম দুটো পয়েন্ট বললাম, ঠিক আছে। এবার আরেকটা পয়েন্ট দেখো, এবিসি কোম্পানি বলছে, কোম্পানি একটা বলছে আচ্ছা আমি যদি এটা মানতে না পারি তখন এটা মানতে না পারি, আর কি কোনো কন্ডিশন আছে? বলছে হ্যাঁ আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন সেটা বলো, লেখো লেখো or, লেখো or partly from A, partly, এটা ছিল A, এটা হচ্ছে A আর এটা হচ্ছে B, partly from A and partly from B, partly from A partly from B, বুঝতে পারলে কি বলেছে এখানে? বলছে যদি এটা মানতে না পারো কোনো অসুবিধা নেই, বলছে তুমি কিছু শেয়ার ইস্যু করো, কিছু শেয়ার ইস্যু করো, তোমার দরকার কত, তোমাকে প্রেফারেন্স শেয়ার শোধ করবে কত, 1 লাখ টাকা শোধ করবে, তো তুমি প্রেফারেন্স শেয়ার যে 1 লাখ টাকা শোধ করবে, এই 1 লাখ টাকার মধ্যে কিছু ইস্যু করো, কিছু ইস্যু করো, ঠিক আছে। আর যতটা শেয়ার ইস্যু করতে পারবে না, বাকিটা শেয়ার তুমি ফ্রি রিজার্ভ থেকে নাও, বাকিটা শেয়ার ফ্রি রিজার্ভ থেকে নাও, ফ্রি রিজার্ভ, বাকিটা শেয়ার ফ্রি রিজার্ভ থেকে নাও। তাহলে বুঝতে পারলে তো, ধরো 1 লাখ টাকার মধ্যে ধরো 40,000 টাকা ইস্যু করতে পারবে, তাহলে ইস্যু করতে পারলে না, বাকি 60,000, বাকি 60,000 তুমি ফ্রি রিজার্ভ থেকে নাও, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে 1 লাখ টাকা হয়ে গেল তোমার মেন টার্গেট হচ্ছে 1 লাখ টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। তার মানে তোমাদের যে কটা লিখলাম, 1 নম্বর কন্ডিশনে 3টে পয়েন্ট লেখালাম, ওই পাতাটা ছেড়ে দেবে, ওই পাতাটা হাতে দেবে না, ওই পাতায় সমস্ত কন্ডিশন বসবে, ওই পাতায় সমস্ত কন্ডিশন বসবে। তার মানে আশা করি এটা বোঝা গেল, আশা করি এটা বোঝা গেল। এইবার কোশ্চেনটা শেষ হয়নি, আমি মুছে দিচ্ছি, কোশ্চেনটা টুকবে, এবার কোশ্চেনটা টুকবো, পুরো কোশ্চেনটা শেষ হয়নি। পুরো কোশ্চেনটা শেষ হয়নি, কোশ্চেনটা টুকবো, হ্যাঁ কোশ্চেনটা টুকবো। লেখো assume, লেখো assume in above given balance sheet, লেখো assume in above given balance sheet, in above given balance sheet, assume in above given balance sheet, company decided to redeem, company decided to redeem, company decided to redeem its preference share, its preference share, its preference shares, ঠিক আছে, by issuing new equity share, by issuing new equity share, by issuing new equity shares, ঠিক আছে তো, of rupees 10 each, of rupees 10 each। মানে কি বলেছে, আমরা যে প্রথম কন্ডিশন লিখলাম, প্রথম কন্ডিশনের প্রথম পয়েন্ট মানে এ পয়েন্টটা বলেছে, বলছে ধরে নেওয়া হচ্ছে যে উপরে যে ব্যালেন্স শিট দিয়েছে কোম্পানি ডিসাইড করেছে, ঠিক আছে, কোম্পানি ডিসিশন নিয়ে নিয়েছে যে প্রেফারেন্স শেয়ারদের টাকাটা শোধ করে দেবে, রিডিম করে দেবে। কত টাকা রিডিম করবে? 1 লাখ টাকা।
আচ্ছা বলতে পারবে এখানে এখানে সেরকম কিছু বলেনি, মানে আমি কি বলেছিলাম প্রথমেই বললাম রিডিম করতে পারে, পারেও করতে পারে, প্রিমিয়ামও করতে পারে। যদি প্রিমিয়ামে করতে এখানে বলে তো প্রিমিয়ামে করেছে, প্রিমিয়ামের কথা বলেনি, তার মানে ধরে নিচ্ছি পারেই করেছে। এখন সব পারেই করে প্রিমিয়ামটা পরে করাচ্ছি, ঠিক আছে? তো বাই ইস্যুইং, এই আমি যখন তোমাদের বই করাই, বইয়ে প্রথমে প্রিমিয়াম দিয়ে অঙ্ক আরম্ভ করেছে, পারে কোনো অঙ্কই নেই, ঠিক আছে? বলছে বাই ইস্যুইং নিউ ইকুইটি শেয়ার, এই যে ওদের যে প্রেফারেন্স শেয়ারটা 1 লাখ টাকা শোধ করব কি করে, কোম্পানি প্রথমেই বলেছে, কোম্পানি প্রথমেই বলেছে তুমি যদি প্রেফারেন্স শেয়ারটাতে টাকাটা শোধ করতে চাও তাহলে তোমাকে প্রথমে ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স যে কোনো একটা শেয়ার ইস্যু করতে হবে, 1 লাখ টাকার শেয়ার ইস্যু করতে হবে। তো এখানে সেটাই বলেছে, বলছে প্রেফারেন্স শেয়ার রিডিম করতে গেলে রিডিম করেছে কি শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যু করে। স্যার কতগুলো শেয়ার ইস্যু করে কিছু তো বলেনি। দেখো প্রথম পয়েন্টে লেখা ছিল, তোমরা খাতায় পড়ো, আমি বলছি খাতাটা দেখো, 1 নম্বরে এ কি লেখা ছিল, বলছে কোম্পানি উইল ইস্যু নিউ শেয়ার, ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে, আপ টু ফেস ভ্যালু অফ আপ টু, আচ্ছা ওখানে ফেস বানানটা ভুল লেখা ছিল, এফ আর ই এস এইচ, তুমি লেখো ফেস, এফ এস সি ই, ফেস হবে, ফেস এফ এস সি ই, ফেস হবে, ওখানে ভুল করে এফ আর ই এস এইচ লেখা হবে, ফেস লেখো, এফ এস সি ই হবে, ফেস, ফেস ভ্যালু অফ রিডিউল প্রেফারেন্স শেয়ার। তুমি যে প্রেফারেন্স শেয়ার রিডিউল করলে ফেস ভ্যালু কত, 1 লাখ টাকা, তুমি 1 লাখ টাকায় ইস্যু করতে পারবে। তাহলে আমাকে বলো এই কোশ্চেনে কি কিছু বলেছিল কতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে? না স্যার কোশ্চেনে বলেনি কতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে। তো কোশ্চেনে যদি কিছু বলে না দেয় কতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করতে, তার কতগুলো শেয়ার ইস্যু করব, যতটা রিডিম করব। আমি প্রেফারেন্স শেয়ার কতগুলো শোধ করতে চাই, 1 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার শোধ করতে চাই, তার মানে আমাকে 1 লাখ টাকা শেয়ার ইস্যু করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই যে এখানে যদি আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রি গুলো করতে হয় না, পুরো জার্নাল করতে হয়, বলো জার্নাল তোমরা শিখোনি? আরে জার্নাল তোমরা শিখোনি, 11 থেকে জার্নাল শিখছো, তাহলে কি জার্নালের রুল বলো, জার্নাল রুল মনে আছে? আচ্ছা আমরা জার্নাল কোন রুলে করি, তোমরা কোন রুলে শিখলে? দেখো জার্নাল করার দুটো রুল হয়, একটা গোল্ডেন রুল হয় আর একটা মডার্ন রুল হয়, একটা গোল্ডেন রুল হয় একটা মডার্ন রুল হয়, ঠিক আছে? গোল্ডেন রুল, গোল্ডেন রুল, গোল্ডেন রুল তো বলো রিয়েল কি জন্য প্রথমে ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? receiver is the debit and giver is the credit, real account what comes in debit what goes out credit, আর কি nominal account expense and losses debit আর income and gains credit। এই মেথডে করবে, আরে এই মেথডে করবে, গোল্ডেন রুলে করবে, গোল্ডেন রুলে ভেবে দেখো, আমি আজকে অন্য একটা মেথডে করাবো, তোমরা গোল্ডেন রুলে ভেবে দেখো, যদি করতে পারো কোনো কিছু ভাবতেই পারবে না, তুমি কি করে ভাববে কোনটা খরচ কোনটা ইনকাম, ওইভাবে হবেই না। আমি যদি অসুবিধা হয় দেখবে আমার প্লেলিস্টে আছে কি করে অ্যাকাউন্ট মানে জার্নাল আমি শিখেছি, সবকটা মডার্ন রুলে করেছি। দেখো আমাদের মডার্ন রুলের রুল আছে, ঠিক আছে? মডার্ন রুলটা কি বলছে, ক্লিয়ার, কি লিখলাম ক্লিয়ার, এটা কি লিখেছি ক্লিয়ার, দেখো কি লিখেছি ক্লিয়ার। ক্লিয়ার মানে জানো তো, সি মানে ক্যাপিটাল, এল মানে লায়াবিলিটি, ই মানে এক্সপেন্সেস, এ মানে অ্যাসেটস, আর মানে রেভিনিউ, রেভিনিউ বা ইনকাম, রেভিনিউ বা ইনকাম, ঠিক আছে তো? তার মানে দেখো আমি কি করেছি, সি এল আর আর এই দুটোকে একটা পার্ট করে দিয়েছি, আর হচ্ছে এ আর ই এটাকে একটা পার্ট করে দিয়েছি, ঠিক আছে? এই দেখো এইগুলো যদি বেড়ে যায়, এইগুলো যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট করো, এইগুলো যদি কমে যায় তাহলে ডেবিট করো, ঠিক আছে? আর অ্যাসেট আর এক্সপেন্সেস, ঠিক আছে? এইগুলো যদি বেড়ে যায়, এইগুলো যদি বেড়ে যায় তাহলে ডেবিট করো, আর এইগুলো যদি কমে যায় তাহলে ক্রেডিট করো, ঠিক আছে? তাও যদি বুঝতে অসুবিধা হয় সিএলসি, দেখো মনে রাখ এলআইসি এর নাম শুনেছো, আরে এলআইসি সবাই নাম শুনেছো এলআইসি, তো আমি ধরো এই সিএল আরটাকে আমি এলআইসি বলতে পারি এলআইসি, ঠিক তো? এলআইসি স্যার, এল মানে লায়াবিলিটি, সি মানে ক্যাপিটাল, আই মানে রেভিনিউ, কেউ রেভিনিউ বলে কেউ ইনকাম বলে। আচ্ছা এই নাম শুনেছো? আরে ভাবে ভাবে আমরা কি পড়েছি, আই ও ইউ, ইউ, তাহলে সেই প্রথম দুটো বললাম ই, তার মানে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমরা মডার্ন রুল ফলো করব, একদমই গোল্ডেন রুল ফলো করব। এরপরে আমরা একটা চ্যাপ্টার করব ক্যাপিটাল রিকনস্ট্রাকশন বা বলতে পারো ক্যাপিটাল রিডাকশন, কেউ এটাকে ইন্টারনাল রিকনস্ট্রাকশন বলে। সেখানে তো পুরোপুরি আমরা যদি এই মডার্ন রুল ফলো করি আমাদের অঙ্ক করার কোনো ব্যাপারই না, তুড়ি মেরে অঙ্ক হবে, তুড়ি মেরে, ঠিক আছে? তার মানে এই কনসেপ্টের মাথায় রাখো, কি বললাম, এই যে এইগুলো যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট, কমে গেলে ডেবিট, আর এইগুলো যদি বেড়ে যায় তাহলে ডেবিট, এইগুলো কমে গেলে ক্রেডিট। তার মানে কি হচ্ছে দেখো আমরা জার্নাল কি করে করব, কত সোজা ভাবে জার্নাল শেখাবো। দেখো দেখো জার্নাল কোনো মুখস্থ করতে হবে না, আমি জানি না তোমরা বইয়ের আগে বা আরো অনেক বন্ধু বান্ধব পড়ছে দেখে সবাইকে দেখে জার্নালের একটা লিস্ট দিয়ে দিয়েছে, ওই জার্নালে করতে হবে, আমি ওরকম কিছু দেবোই না। দেখো এটা লায়াবিলিটি আর এটা অ্যাসেট, এই দেখো অ্যাসেট কে যদি আমরা বাড়াই, এই মাত্র কি বললাম অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে। আরে তোমরা তো শিখেছো পার্টনারশিপ করেছো, করনি? আমরা কি করতাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন খুলতাম কি বলতাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট কে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কে কমাতে গেলে ডেবিট করতে হবে, বলেছিলাম না? আরে সেই তো অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, অ্যাসেট কে কমাতে গেলে
ক্রেডিট করতে হবে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে একই রকম লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করব, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করব, আর লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করব, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করব। তো হয়ে গেল, এটা যদি টুকে নাও তারপর বলছি। আচ্ছা তোমরা কোশ্চেনটা চেঞ্জ করো নি তো, ভুল করে কোশ্চেনটা চেঞ্জ করো না, আমি তোমাদের বোঝানোর জন্য ধরেছি। এই সিআরটা মুছে দাও, সিআরটা 1 লাখ টাকা মুছে দাও, ঠিক আছে, করলেও মুছে দাও, ঠিক আছে। কারণ জেনারেলিটা কত ছিল, জেনারেলিটা মেইন কোশ্চেন 1.5 লাখ টাকা ছিল, তাহলে যোগ করে হচ্ছে 5 লাখ আর 1 লাখ 6 লাখ, 6 লাখ আর 4 লাখ 10 লাখ, ঠিক আছে, ঠিক আছে। এবার জার্নাল করব, ঠিক আছে, এবার জার্নাল করব, জার্নাল করব। দেখো জার্নালটা করছি, কি জার্নাল করব প্রথমে, মানে মেইন টার্গেট কি ছিল, প্রেফারেন্স শেয়ারদের টাকাটা শোধ করব, ঠিক আছে। এবার দেখো কোম্পানি কি এখানে যা কোশ্চেন বলেছে সেই কোশ্চেন ওয়াইজ কি প্রেফারেন্স শেয়ার টাকাটা শোধ করতে পারবো, আমাকে প্রথমে দেখতে হবে, আমি কোশ্চেনটা পুরো দেখতে হবে, আমি প্রেফারেন্স শেয়ার টাকাটা শোধ করতে পারবো কিনা, মানে কন্ডিশন মানছে কিনা, এই যে সেকশন 55 এর রুলটা মানছে কিনা সেটা দেখতে হবে। সেকশন 55 এর রুল কি বলেছে, প্রথমে বলেছিল প্রেফারেন্স শেয়ারদের যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা শোধ করতে গেলে আমাকে শেয়ার ইস্যু করতে হবে। আর কোশ্চেন তো বলেইছে আমি শেয়ার ইস্যু করেছি, প্রেফারেন্স শেয়ার টাকাটা শোধ করার জন্য আমরা শেয়ার ইস্যু করেছি, ঠিক আছে। কতগুলো শেয়ার ইস্যু করেছি, আমরা কতগুলো শেয়ার ইস্যু করতে পারি, যতটা রিডিং করব ঠিক ততটা শেয়ার ইস্যু করতে পারি, কতগুলো শেয়ার ইস্যু করেছি কিছু বলে দেবে, তার মানে আমরা ধরেই নিচ্ছি পুরোটা শেয়ারই ইস্যু করেছি, ঠিক আছে। তার মানে বোঝা গেল, তাহলে প্রথম জার্নালটা কি হবে, প্রথম জার্নাল হচ্ছে আমরা প্রেফারেন্স শেয়ারদের টাকাটা যে শোধ করব, ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার টাকাটা যে শোধ করব তার একটা ডিউ এন্ট্রি করব। লাইবিলিটি, এই ক্যাপিটাল শোধ করতে গেলে, ক্যাপিটাল শোধ করলে এই লাইবিলিটি সাইডে লাইবিলিটি বাড়বে না কমবে, স্যার এই যদি এই ক্যাপিটালটা শোধ করে দিই তাহলে এই লাইবিলিটি সাইডে এটা কমে যাবে, এটা কমে যাবে। তো লাইবিলিটি কমাতে গেলে কি করতে হবে বলো, লাইবিলিটি কমাতে গেলে ধরো লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাহলে লাইবিলিটির নাম কি, লাইবিলিটির নাম হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল, 1 লাখ টাকা। আচ্ছা এই প্রেফারেন্স শেয়ার টাকাটা কাদের দেব, স্যার প্রেফারেন্স শেয়ার মালিকদের দেব, এই টাকাটা প্রেফারেন্স শেয়ার মালিকদের দেব। প্রেফারেন্স শেয়ার মালিকদের কি বলে, প্রেফারেন্স শেয়ার মালিকদের বলা হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার মালিকদের বলা হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডার। অর্থাৎ এই 1 লাখ টাকা প্রেফারেন্স হোল্ডারদের দেব, তাই এই টাকাটা দেব মানে আমার লাইবিলিটি বাড়ছে, দিতে হবে তো, এখনো তো দিইনি, টাকাটা দিতে হবে মানে লাইবিলিটি বাড়ছে। আর কি লেখা আছে দেখো, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এই ক্রেডিটে লিখব কি, টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। আর সবাই এই জার্নালটা মুখস্থ করবে, দেখো কিছু মুখস্থ করেছি আমি, একটা লাইন মুখস্থ করেছি। প্রথমে হচ্ছে ক্যাপিটালটাকে শোধ করব, ক্যাপিটাল লাইবিলিটি, দেখো লাইবিলিটি এর ক্যাপিটাল আছে, ক্যাপিটালটা শোধ করব। তো ক্যাপিটাল শোধ করব মানে লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমতে গেলে ডেবিট করতে, ডেবিট লিখলাম। কাদের দেব টাকাটা, প্রেফারেন্স শেয়ার মালিকদের দেব। প্রেফারেন্স শেয়ার মালিকদের কি বলে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তো হোল্ডারদের টাকাটা শোধ করতে হবে, আমার লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট লিখলাম। এটা তো এই এন্ট্রিটা করলাম, দেখো এই এন্ট্রিটা করার পর দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এই এন্ট্রিটা করলাম, এইবার আমাকে দেখতে হবে আমি সেকশন 55 মানে এবিসি কোম্পানি সেকশন 55 মেনেছে কিনা। সেকশন 55 যদি মানে তাহলেই কিন্তু প্রেফারেন্স শেয়ারকে শোধ করতে পারবো, স্যার যদি না মানে তাহলে শোধ করতে পারবো না, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে প্রেফারেন্স শেয়ার সেকশন 55 মেনেছে কিনা, সরি এবিসি কোম্পানি সেকশন 55 মেনেছে কিনা। স্যার অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছিল প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা শোধ করবে, এই টাকাটা শোধ করার জন্য ওরা কোথা থেকে টাকাটা জোগাড় করেছে, শেয়ার ইস্যু করেছে, মার্কেটে শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে। শেয়ার ইস্যু হিসেবে কতগুলো শেয়ার ইস্যু করেছে, আরে পুরোটাই ইস্যু করেছে, কোশ্চেনে কিছু বলে না দিলে, কোশ্চেনে কিছু বলে না দিলে কতগুলো শেয়ার ইস্যু করে তোমরা কি ধরবে, এই দেখো এই যে কতগুলো শেয়ার ইস্যু করবে, যতটা রিডিং করবে ততটা ইস্যু করবে, আমাদের রুলে লেখানোই ছিল, ঠিক আছে। তাহলে ইস্যু করলে কি হবে, স্যার ইস্যু করলে কোম্পানিতে টাকা আসে, টাকা আসলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তো ব্যাংকের ব্যালেন্স বাড়বে মানে কি লিখবো, ব্যাংক বাড়ছে, ব্যাংক অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। কত টাকা ইস্যু করবো, স্যার 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা ইস্যু করবে, 1 লাখ টাকা ইস্যু করবো, 1 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে। কি শেয়ার ইস্যু করলাম, ইকুইটি শেয়ার, তাহলে লিখবো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আশা করি বুঝতে পেরেছো কেন ইকুইটি শেয়ার ক্যাপিটাল কে হলো, তোমরা জানো 1 লাখ টাকা হয়ে গেল। তার মানে এটা হচ্ছে, এটা তো আমরা ডিউ করলাম, এটা বললাম আমরা প্রেফারেন্স হোল্ডার টাকাটা শোধ করব, এইবার কোম্পানির নিয়মটা মানলাম, এইবার শোধ করব, নিয়ম মানা হয়ে গেছে, এবার শোধ করব। শোধ করা জার্নাল, শোধ করলে কাদের শোধ করব, হোল্ডারদের শোধ করব, হোল্ডারদের শোধ করলে জার্নাল হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। টাকাটা শোধ করব, টাকাটা শোধ করব, ঠিক আছে। প্রেফারেন্স হোল্ডারদের কত টাকা শোধ করব, স্যার 1 লাখ টাকা শোধ করতে হবে, 1 লাখ টাকা শোধ করব। টাকা দিয়ে দিলে কি হবে, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তাই এখানে লিখলাম টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে লিখে দাও 1 লাখ টাকা, 1 লাখ টাকা।
এবার তোমাদের মানে প্রশ্ন হলো স্যার এখানে একটা ব্যালেন্স শিট করে দেখিয়ে দিন না, খুব সুবিধা হয় এই অঙ্কটা একটা ব্যালেন্স শিট করে দেখিয়ে দিন, সুবিধা হয়। দেখো ছোট করে রাউন্ড ব্যালেন্স শিট করে দিচ্ছি। ব্যাংক কত ছিল স্যার? ব্যাংকে 3 লাখ টাকা ছিল, ব্যাংকে 3 লাখ টাকা ছিল। দেখো ব্যাংকে তো 3 লাখ টাকা ছিল, এখানে রাউন্ড করে দেখিয়েছি ব্যাংকে 3 লাখ টাকা ছিল, ঠিক আছে। নতুন করে শেয়ার ইস্যু করেছি কত? নতুন করে শেয়ার ইস্যু করেছি 1 লাখ টাকা, নতুন করে শেয়ার ইস্যু করেছি 1 লাখ টাকা, তাহলে কত টাকা আসছে? 4 লাখ টাকা, শোধ করে দিয়েছি 1 লাখ টাকা, ঠিক আছে। তাহলে এখন কত আছে স্যার? ব্যাংকে 3 লাখ টাকাই আছে, দেখো ব্যাংকে 3 লাখ টাকা, এখানে ব্যাংকে বসিয়ে 3 লাখ টাকা। আচ্ছা তারপর কি ছিল? আদার অ্যাসেট 7 লাখ টাকা, এখানে দেখো আদার অ্যাসেটস, এখানে দেখো আদার অ্যাসেট 7 লাখ হয়ে গেল। এবার লাইবিলিটি সাইড যদি বলি, লাইবিলিটি সাইড যদি বলি তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল স্যার? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা ছিল, নতুন করে শেয়ার ইস্যু করেছি কত টাকা? নতুন করে আরো 1 লাখ টাকা শেয়ার ইস্যু করেছি, নতুন করে আরো 1 লাখ টাকা শেয়ার ইস্যু করেছি, 5 লাখ টাকা ছিল 1 লাখ ইস্যু করলাম, কত হলো? ইকুইটি শেয়ার 6 লাখ টাকা। তো এখানে দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6 লাখ টাকা, ঠিক আছে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আরে কি বোকার মতন কথা বলি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কি করে থাকবে? প্রেফারেন্স ক্যাপিটাল শর্ট করে দিলাম, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, ঠিক আছে। ব্যবসায় ক্যাপিটাল নেই, জেনারেল রিজার্ভ যা ছিল তাই লেখো, জেনারেল রিজার্ভ যা ছিল তাই লেখো, অসুবিধা নেই। জেনারেল রিজার্ভ আমার কমবেই না, কেন কমবে? আরে আমার 1 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার শোধ করছি, 1 লাখ টাকা তো নতুন করে শেয়ার ইস্যু করেছি, অসুবিধা নেই, ঠিক আছে। তো জেনারেল রিজার্ভ হচ্ছে তোমরা লিখে 1.5 লাখ টাকা, লাইবিলিটি 2.5 লাখ টাকা, লাইবিলিটি 2.5 লাখ টাকা। টোটাল কত হচ্ছে দেখো, দেখো 6 লাখ টাকা আর 4 লাখ টাকা 10 লাখ টাকা, 10 8 এদিকেও 10 8, মিলে গেল ব্যালেন্স শিট। আশা করি বুঝতে পারলে প্রথম অঙ্কটা, কিচ্ছু নেই। তোমাকে দেখো রিডিম তুমি করতে পারো, আরে রিডিম করতে পারো মানে কি? তুমি রিডিমের এন্ট্রি করতে পারো, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের তুমি টাকাটা শোধ করবে তার ডিউ এন্ট্রি তুমি করতেই পারো, কিন্তু লাস্ট অবধি তুমি যতই ডিউ এন্ট্রি করো, আরে তুমি যতই ডিউ এন্ট্রি করো ওদের তো টাকা শোধ করতে পারবে না, শোধ করতে গেলে কোম্পানির আইন মানতে হবে। কোম্পানির আইন কি বলেছে? প্রেফারেন্স হোল্ডারদের টাকাটা শোধ করতে গেলে তোমাকে প্রথমে শেয়ার ইস্যু করতে হবে, শেয়ার ইস্যু করতে হবে। আর এই অঙ্কটাই বলেছিল কি? এই অঙ্কটাই বলেছিল ইকুইটি শেয়ার ইস্যু করছে, ইকুইটি শেয়ার ইস্যু করছে। স্যার প্রশ্ন তো বলেনি কতগুলো শেয়ার ইস্যু করছে, বলেন তো কি হয়েছে? আমাদের রুলেই বলেছিলাম কতগুলো শেয়ার ইস্যু করছে সেটা যদি বলে না দেয়, আমরা কতগুলো শেয়ার ম্যাক্সিমাম ইস্যু করতে পারি? যত টাকার প্রেফারেন্স শেয়ার আমরা রিডিম করছি, যত টাকা রিডিম করছি তত টাকাই ইস্যু করতে, তার বেশি ইস্যু করতে পারবো না, কম ইস্যু করতে পারবোই না। যাই হোক বুঝতে পারলে। এবার আবার একটা অঙ্ক করো, আবার একটা অঙ্ক করো। দেখো 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, মানে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এখানে লিখছি 2 নম্বর অঙ্ক, এখানে লিখছি ব্যালেন্স শিট, ঠিক আছে, ছোট করে করছি। এদিকে লাইবিলিটি, এদিকে অ্যাসেট, ঠিক আছে, ছোট করে করছি, দেখে নাও কি বলেছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আচ্ছা ইকুইটি শেয়ার আগে অ্যাসেট সাইড করি। ব্যাংকে ছিল 4 লাখ টাকা, ব্যাংকে ছিল কত? ব্যাংকে ছিল 4 লাখ টাকা, ঠিক আছে। আদার অ্যাসেটস, ঠিক আছে, আদার অ্যাসেট ছিল 6 লাখ টাকা, আদার অ্যাসেট ছিল 6 লাখ টাকা। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 10 লাখ টাকা। তো আমাকে তো অ্যানালাইসিস করতে হবে বিজনেসের অ্যাসেট 10 লাখ টাকা কি করে হলো। তো অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেল ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে, ঠিক আছে, মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়েছে তোমার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলে দিয়েছে 5 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা আছে 5 লাখ টাকা, ঠিক আছে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা আছে কত? প্রেফারেন্স শেয়ার টাকা আছে কত? প্রেফারেন্স শেয়ার টাকা আছে 1 লাখ টাকা, ঠিক আছে। জেনারেল রিজার্ভ আছে কত? এই জেনারেল রিজার্ভ আগেই বলেছি, জেনারেল রিজার্ভ টাকাটা পাও না, কানে ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকাটা পাবে, এই টাকাটা ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে, ঠিক আছে। মানে জেনারেল রিজার্ভ কারা তৈরি করে? কোম্পানির মেন মালিকরা তৈরি করে। তো মেন মালিক ইকুইটি শেয়ারটাই টাকা পাবে, এটাকে বলে ফ্রি রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত দিয়েছে? জেনারেল রিজার্ভ দিয়েছে তোমার 2 লাখ টাকা। আচ্ছা আর কি বলেছে? লাইবিলিটি, লাইবিলিটি কত দিয়েছে? লাইবিলিটি দিয়েছে 2 লাখ টাকা। দেখো দেখি লাইবিলিটি মানে টোটাল মিললো কিনা। এই দিকে 10 লাখ, এই দিকে 5 আর 6 6 দিয়ে 8 আর 2 10 লাখ টাকা, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখো, এখানে লিখি অ্যাডজাস্টমেন্ট, তাহলে নিচে জানার মতো সুবিধা হবে। আচ্ছা না ওখানে জানার পর এখানে অ্যাডজাস্টমেন্টটা লিখি। দেখো কোম্পানি ডিসাইডেড টু রিডিম, কোম্পানি ডিসাইডেড টু রিডিম, কোম্পানি ডিসাইডেড টু রিডিম ইটস প্রেফারেন্স শেয়ার, ইটস প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে, ইটস প্রেফারেন্স শেয়ার বাই ইউটিলাইজিং its own resources, its own resources, okay, its own resources। তাহলে কি বলেছে?
এখানে একদম খুব ইজি দিয়েছে, খুব কঠিন দেয়নি অঙ্কটা। বলছে কোম্পানি ডিসাইডেড টু রিডিং, মানে কোম্পানির নাম তো লিখলাম না, ধরো এবিসি কোম্পানি ছিল। আচ্ছা এখানে লিখে দিই উপরে, এটা এবিসি কোম্পানি ছিল, এবিসি কোম্পানি, ঠিক আছে, এবিসি কোম্পানি ছিল। তো কি বলেছে, এই কোম্পানি এবিসি কোম্পানি কি করতে চায়, এবিসি কোম্পানি ডিসিশন নিয়েছে যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা শোধ করে দেবে। তো প্রেফারেন্স হোল্ডার টাকা কত ছিল, 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা শোধ করে দেবে। দেখো প্রথম এন্ট্রি আমরা করতেই পারবো, ডিউ এন্ট্রি আমরা করতেই পারবো, আরে টাকা দিতে পারবো কিনা পরের কথা, এন্ট্রি তুমি করতে পারবে। আমি আবার বলে দিচ্ছি, কোম্পানি আইন মানবে কি মানবে না সেটা তো পরের কথা, সেটা পরের কথা। তুমি যদি মনে করো এখানে কি বলছে, কোম্পানি ডিসাইডেড রিডিং ইটস প্রেফারেন্স শেয়ার, কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা শোধ করতে চায়, তো শোধ করার যে এন্ট্রিটা হয় সেটা করতে পারো, কিন্তু পেমেন্ট করতে পারবে না, ঠিক আছে। তো মানে তুমি ওকে ইনভাইট করতে পারবে, কিন্তু লাস্ট অবধি পেমেন্ট করতে পারবে না। তো ডিউ করার এন্ট্রি লেখো, স্যার ডিউ করার এন্ট্রি হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকাটা শোধ করব, প্রেফারেন্স শেয়ারটাতে টাকাটা শোধ করব, মানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল টাকাটা শোধ করব। তো ক্যাপিটাল তো লাইবিলিটি সাইডে আছে, এই লাইবিলিটিটা কমে যাবে, মানে এটাকে কেটে দেবো, এটা কাটতে গেলে কি করতে হয়, লাইবিলিটিকে কাটতে গেলে স্যার ডেবিট করতে হয়। তাই এখানে দেখো জার্নাল দেখো, ফার্স্ট জার্নাল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1 লাখ টাকা, ঠিক আছে। এই টাকাটা কাদের দেবো, প্রেফারেন্স শেয়ার মালিককে দেবো, প্রেফারেন্স শেয়ার মালিক মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তো প্রেফারেন্স হোল্ডার টাকাটা দেবো, মানে লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়াতে গেলে চেঞ্জ করতে, তো এখানে লিখো টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট 1 লাখ টাকা। দেখো এই এন্ট্রি তুমি অবশ্যই করতে পারবে, এটা হচ্ছে ডিউ এন্ট্রি, ঠিক আছে, ডিউ এন্ট্রি। কিন্তু এই এন্ট্রি করলেই যে তুমি পেমেন্ট করতে পারবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো সাপোজ ধরো এই অঙ্কটাই বলেছিল কোম্পানি ডিসাইডেড টু রিডিম ইটস প্রেফারেন্স, আর কিচ্ছু বলেনি, তার মানে কি তুমি তো পেমেন্ট করতে পারবে না, কারণ তুমি তো কোনো নিয়মই মানেনি। আমার কথাটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। কোম্পানি আইন, যে কোম্পানি যে অ্যাক্ট আছে সেকশন 55 এর প্রথম পয়েন্ট বলেছে, ওটা তোমাকে মানতেই হবে, এদের টাকা শোধ করতে গেলে তুমি ডিউ করতে পারো, বারবার বলছি ডিউ করা যাবে কিন্তু শোধ করা যাবে না। শোধ করতে গেলে তোমাকে কোম্পানির আইন মানতে হবে। তো আমি প্রথমে ডিউ করলাম, এইবার আমরা দেখবো কোম্পানি আইন আদৌ মেনেছে কিনা, কোম্পানি যে শর্তগুলো ছিল, ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট 2013 যে রুলটা বলে দিয়েছিল সেই রুলটা মেনেছে কিনা, মানে কন্ডিশন মেনেছে কিনা। ওরা কি বলেছিল, যে ওরা একদম ক্লিয়ার কাট কথা বলে দিয়েছিল যে তোমাকে প্রেফারেন্স শেয়ারহোল্ডারদের 1 লাখ টাকা শোধ করতে গেলে তোমাকে ইকুইটি শেয়ার, মানে কোনো একটা শেয়ার ইস্যু করতে হবে। স্যার এখানে তো বলেনি শেয়ার ইস্যু করেছে, তো এখানে শেয়ার ইস্যু করবে। আচ্ছা আর কি কোনো কন্ডিশন বলেছিল, হ্যাঁ যদি শেয়ার ইস্যু করতে না পারে তখন বলেছিল ফ্রি রিজার্ভ থেকে টাকাটা জোগাড় করতে, ফ্রি রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ থেকে টাকাটা জোগাড় করতে। এখানে কি বলেছে, কোম্পানি ডিসাইডেড টু রিডিম ইটস প্রেফারেন্স শেয়ারটাকে শোধ করতে যায় বাই ইউটিলাইজ মানে ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। কি ব্যবহার করবে, ইটস ওন রিসোর্সে, মানে এই যে এবিসি কোম্পানির যে রিসোর্স আছে, এবিসি কোম্পানির রিসোর্স কোনটা, এবিসি কোম্পানির রিসোর্স মানে ফ্রি রিজার্ভটাকে বলছে। এবিসি কোম্পানির রিসোর্স বলতে কাকে বলা হচ্ছে, ফ্রি রিজার্ভকে বলছে। তো এখানে ফ্রি রিজার্ভ কোনটা, 2 লাখ। স্যার এই যে ফ্রি রিজার্ভ জেনারেল রিজার্ভ এটাই তো ফ্রি রিজার্ভ, তাহলে এই টাকাটা ইউজ করতে পারবে। মানে প্রেফারেন্স শেয়ার যে 1 লাখ টাকা শোধ করতে হবে, এই 1 লাখ টাকা শোধ করার জন্য কাকে ইউজ করতে পারবে, এই টাকাটা ইউজ করতে পারবে। আর আমাদের রুলে বলেছিল কোম্পানি অ্যাক্ট 2013 স্ট্রেট কাট কথা বলে দিয়েছিল, তুমি হয় নতুন করে শেয়ার ইস্যু করো, আর না করতে পারো কোনো অসুবিধা নেই, নেক্সট কন্ডিশনে চলে যাও। নেক্সট কন্ডিশন বলেছিল তুমি তোমার ফ্রি রিজার্ভটাকে ইউজ করতে পারো, তাহলে ফ্রি রিজার্ভ ছিল 2 লাখ টাকা, তোমার শোধ করছো কত, 1 লাখ টাকা। তো ফ্রি রিজার্ভ থেকে তোমার 1 লাখ টাকা ইউজ করতে হবে। তো এই 2 লাখ টাকার মধ্যে যদি তুমি 1 লাখ টাকা নাও, তাহলে এই 2 লাখ টাকা থেকে বেড়ে এটা এই যে 2 লাখ টাকা জেনারেল রিজার্ভ ছিল 2 লাখ টাকা, সেই জেনারেল রিজার্ভ বাড়বে না কমবে, স্যার জেনারেল রিজার্ভ কমে যাবে। তো জেনারেল রিজার্ভ লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। পরের জার্নাল লিখো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 1 লাখ টাকা। তো এই যে রিজার্ভের যে 2 লাখ টাকা ছিল এখান থেকে 1 লাখ টাকা বের করে নিলাম, 1 লাখ টাকা বের করে কি করব, স্যার এই 1 লাখ টাকা বের করে নতুন একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। সেই ফান্ডটার নাম কি, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, মানে সেই তো আবার লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হয়, এই করতে হয় টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, এই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত লাইবিলিটি টাকা শোধ হবে। লাইবিলিটি টাকা শোধ হয়ে গেলে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো 1 লাখ হয়ে গেল। আর এইটা তো তোমরা নিশ্চয়ই জানো, তোমরা আগের চ্যাপ্টারে শিখেছো ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ শুধুমাত্র একটা জায়গাতেই আমরা ব্যবহার করতে পারবো, কোথায়, বোনাস শেয়ার ইস্যু করার সময়।
বোনাস শেয়ার ইস্যু করতে হয় ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ। এই যে ফুললি পেড আপ বোনাস শেয়ার আমরা আগের ক্লাসেই করেছিলাম, ফুললি পেড আপ বোনাস শেয়ার যে ইউটিলাইজ করতে হয়, ফুললি পেড আপ বোনাস শেয়ার টাকাটা জোগাড় করতে হবে, কত টাকা জোগাড় করব, ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ থেকে সবার প্রথম টাকাটা জোগাড় করতে হয়। তার মানে ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ কি পারপাসে ইউজ করা হয়, ফুললি পেড আপ বোনাস শেয়ারের জন্য। হয়ে গেল। তার মানে বুঝতে পারলে, তার মানে আমার 1 লাখ টাকা দরকার ছিল, প্রেফারেন্স শেয়ারের টাকাটা শোধ করার জন্য 1 লাখ টাকা দরকার ছিল, আমরা ফি রিজার্ভ থেকে 1 লাখ টাকা নিয়ে নিলাম। হয়ে গেল। এবার টাকাটা শোধ করব, এবার ওদের টাকাটা শোধ করব। টাকা শোধ করলে জানলে কি হবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার এর লায়াবিলিটি ছিল শোধ করব, তো লায়াবিলিটিটা ডেবিট হয়ে যাবে। লায়াবিলিটি শোধ করব মানে লায়াবিলিটি কমে যাচ্ছে, লায়াবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। তো এখানে লিখো প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখো প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, তো কত টাকা হলো, কত টাকা হলো দেখো, মনে করার চেষ্টা করো। 2 লাখ, সরি 1 লাখ টাকা শোধ করছি, এখানে 1 লাখ হয়ে গেল। 1 লাখ স্যার এটার ব্যালেন্স শিটটা করে দিন, অবশ্যই করে দেবো, এখানে করে দিচ্ছি ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট। ঠিক আছে, বলো একটা টাকা বলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, 5 লাখ। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা ছিল। এই বছর কি কোনো শেয়ার ইস্যু করেছি না স্যার, শেয়ার ইস্যু করিনি, তার মানে যা ছিল তাই থাকবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখো 5 লাখ। আচ্ছা, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কেটে গেছে আর নেই। জেনারেল রিজার্ভ কত ছিল স্যার, জেনারেল রিজার্ভ 2 লাখ টাকা ছিল, জেনারেল রিজার্ভ 2 লাখ টাকা ছিল। জেনারেল রিজার্ভ থেকে কত টাকা বের করে নিলাম স্যার, জেনারেল রিজার্ভ থেকে আমরা 1 লাখ টাকা সরিয়ে রাখলাম, তাহলে কত হয় জেনারেল রিজার্ভ, এখন 1 লাখ টাকা আছে, লেখা লিখো জেনারেল রিজার্ভ 1 লাখ টাকা। তো জেনারেল রিজার্ভ থেকে 1 লাখ টাকা সরিয়ে কোথায় রাখলাম স্যার, জেনারেল রিজার্ভ থেকে 1 লাখ টাকা সরিয়ে নতুন একটা ফান্ড তৈরি করলে সেই ফান্ডটার নাম হচ্ছে সিআরআর, ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ। ঠিক আছে, সিআরআর কত টাকা, 1 লাখ টাকা। দেখো 1 লাখ 2 লাখ টাকা হয়ে গেল। এবার লায়াবিলিটি কত, 2 লাখ টাকা। লায়াবিলিটি কত, 2 লাখ টাকা। লায়াবিলিটি 2 লাখ টাকা, তাহলে টোটাল কত হলো, 5 লাখ 6 আর 7 আর 2 9 লাখ। এবার দেখা যাক অ্যাসেট সাইড মিলছে কিনা। অ্যাসেটে দেখো কি ছিল, প্রথমে ব্যাংক ছিল 4 লাখ টাকা, ব্যাংক ছিল 4 লাখ টাকা, ব্যাংক ছিল 4 লাখ টাকা। তো 4 লাখ টাকার মধ্যে ব্যাংকের কি আইটেম আছে স্যার, শুধু ওদেরকে পেমেন্ট করতে হচ্ছে 1 লাখ টাকা। 4 লাখের মধ্যে 1 লাখ টাকা পেমেন্ট করে রইলো কত, 3 লাখ হয়ে গেল। আর আদার অ্যাসেট কত ছিল, 6 লাখ টাকা। তো এখানে লিখো আদার অ্যাসেট 6 লাখ টাকা। 6 লাখ আর 3 লাখ যোগ করে কত হচ্ছে, 9 লাখ টাকা। হ্যাঁ, ব্যালেন্স শিট তৈরি করে গেল, এই অঙ্কটাও হয়ে গেল। দেখো এখন এই অঙ্কটা করব, এই অঙ্কটা করার আগে আরো একবার রিভাইজ করে নিই। দেখো কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট কি বলছে, মানে কোম্পানির আইনটা কি বলছে, সেকশন 55 এর ফার্স্ট পারমিশন কি বলেছে, ফার্স্ট পারমিশন বলেছে তোমরা যদি প্রেফারেন্স শেয়ারের টাকাটা রিডিম করতে চাও তাহলে সবার প্রথম তোমরা ফ্রেশ শেয়ার ইস্যু করো। ঠিক আছে, ফ্রেশ শেয়ার ইস্যু করো, এটা প্রথমে বলেছিল, ফ্রেশ শেয়ার ইস্যু করো। সেই শেয়ারটা তোমার ইকুইটি হতে পারে, প্রেফারেন্সও হতে পারে, কোনো অসুবিধা নেই, যা খুশি একটা করলেই হবে, কিন্তু শেয়ার ইস্যু করো। তখন কোম্পানি বললো, এবিসি কোম্পানি বললো যদি আমরা শেয়ার ইস্যু করতে না পারি তাহলে কি প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করতে পারবো না, আমরা হ্যাঁ শোধ করতে পারবে, তার জন্য আলাদা একটা অপশন আছে। এটা কিন্তু প্রথম অঙ্কটাই করেছি। আলাদা অপশন কি, তাহলে তোমাদের যে ওন রিসোর্স আছে, ওন রিসোর্সটা ইউজ করো। এটা যদি করতে না পারো, তোমরা যত টাকার প্রেফারেন্স শেয়ার শোধ করবে ঠিক তত টাকার ওন রিসোর্স থেকে ইউজ করো। ওন রিসোর্স মানে হচ্ছে ফি রিজার্ভ, ওন রিসোর্স বা ফি রিজার্ভ থেকে টাকাটা অ্যাডজাস্ট করো। মানে প্রেফারেন্স শেয়ার টাকা তোমরা যত টাকা শোধ করবে সেই টাকাটা যদি তোমরা ফ্রেশ শেয়ার ইস্যু করতে না পারো তাহলে ওই টাকাটা তোমাদের যে ওন রিসোর্স আছে সেখান থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। ঠিক আছে, তো বলে দিয়েছে। আচ্ছা বলছে যদি এটাও যদি মানতে না পারে, তখন বলছে এটা যদি মানতে না পারে তাহলে তোমাদের কাছে আর একটাই কন্ডিশন আছে, এটা অ্যাট লিস্ট মানতেই হবে। এটা কি বলেছে, বলছে তোমার যতটা শেয়ার, তুমি যতটা প্রেফারেন্স শেয়ার শোধ করবে কিছু টাকা, বলছে পার্ট তুমি ফ্রেশ ইস্যু করো, আর বাকি পার্ট তুমি ওন রিসোর্সটাকে ইউজ করো, ওন রিসোর্স। ঠিক আছে, এবার দেখো অঙ্কটাই বলে যাচ্ছে, এখানে অঙ্কটাই বলে দিচ্ছি কি বলেছে কোম্পানিটা, এবিসি কোম্পানি এর ব্যালেন্স শিট দেখো। ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডটা দেখছি, ব্যাংকে ছিল 10 লাখ টাকা আর আদার অ্যাসেট 5 লাখ টাকা, টোটাল 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা কোথা থেকে আসলো, যদি আমি এটা অ্যানালাইসিস করি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা, জেনারেল রিজার্ভ 4 লাখ টাকা আর লায়াবিলিটি 3 লাখ টাকা। ঠিক আছে, এখানে ওন রিসোর্স বা ফি রিজার্ভ বলতে জেনারেল রিজার্ভকে বোঝানো হয়েছে। এবার দেখা যাক কি বলেছে,
কোম্পানি, এই যে কোম্পানি এবিসি কোম্পানি ও এই এবিসি কোম্পানি সেকশন 55 এর যে ফার্স্ট কন্ডিশনের কোন পার্টটা মিলেছে, ও এ পয়েন্টটা মিলিয়েছে নাকি বি পয়েন্টটা স্যাটিসফাই করেছে নাকি সি পয়েন্টটা। তো এখানে দেখা যাক কি বলেছে, বলছে প্রেফারেন্স শেয়ার রিডিমেবল এট পার, বলছে প্রেফারেন্স শেয়ার গুলো রিডিম করতে হবে পারে। তো প্রেফারেন্স শেয়ার কত, 3 লাখ টাকা। এই প্রেফারেন্স শেয়ারটা রিডিম করবে, এবিসি কোম্পানি রিডিম করবে। তো রিডিম করবে মানে শোধ করবে। তো শোধ করলে নিশ্চয়ই এই 3 লাখ টাকা আর থাকবে না। এই 3 লাখ টাকা থাকবে না মানে লায়াবিলিটি কমে যাবে। তো লায়াবিলিটি কমাতে গেলে কি করতে হবে, আচ্ছা এখানেই করি জানলাম, এখানে করি আমরা জানলাম, এখানে করি। তো লায়াবিলিটি শোধ করতে গেলে কি করতে হবে, লায়াবিলিটি শোধ করতে গেলে লায়াবিলিটি ডেবিট করতে হয়। লায়াবিলিটির নাম প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। তো এখানে প্রেফারেন্সিয়াল ক্যাপিটালটাকে ডেবিট করব, প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ডেবিট করব। কত টাকা, কত টাকা ডেবিট করব, 3 লাখ টাকা। 3 লাখ টাকা ডেবিট করব প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা এই 3 লাখ টাকা তার মানে প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল নেই, এই প্রেফারেন্সিয়াল টাকাটা কাকে দেব, স্যার প্রেফারেন্সিয়াল মালিককে দেব। প্রেফারেন্সিয়াল মালিককে কি বলে, প্রেফারেন্সিয়াল হোল্ডার, ওদেরকে দেব। মানে লায়াবিলিটি বাড়ছে, আর লায়াবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখব টু প্রেফারেন্সিয়াল হোল্ডার, টু প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট। কত টাকা, 3 লাখ টাকা। হয়ে গেল, হয়ে গেল এটা। এইবার কি হবে, এটা তো ডিউ করলাম, ডিউ করলাম। এবার আমাকে দেখতে হবে কোম্পানি আইন মানছে কিনা, এবিসি কোম্পানি সেকশন 55 এর ফার্স্ট কন্ডিশন মানছে কিনা। ফার্স্ট কন্ডিশন কি ছিল, তো ফার্স্ট কন্ডিশন কি ছিল এইমাত্র বললাম, বলেছে ইট ওয়াজ ডিসাইডেড টু ইস্যু, এবিসি কোম্পানি ডিসিশন নিয়েছে যে ওরা 50,000 টা ইকুইটি শেয়ার ইস্যু করবে। কতগুলো শেয়ার ইস্যু করবে, কতগুলো ইকুইটি শেয়ার ইস্যু করবে, সরি এখানে 50,000 লেখাটা ভুলে গেছে, এখানে 20,000 লেখো, 20,000, এখানে 20,000 লেখো, 20,000, 20,000 লেখো। তো এবিসি কোম্পানি কি ডিসিশন নিয়েছে, এবিসি কোম্পানি ডিসিশন নিয়েছে 20,000 টা ইকুইটি শেয়ার ইস্যু করবে। কতগুলো শেয়ার ইস্যু করবে, 20,000 টা ইকুইটি শেয়ার ইস্যু করবে। একটা শেয়ারের দাম 10 টাকা করে। তো শেয়ার ইস্যু করলে, শেয়ার ইস্যু করলে কি হয়, কোম্পানির টাকা আসে, টাকা আসলে লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো, 20,000 টা শেয়ার 10 টাকা করে ইস্যু করলে কোম্পানিতে আসছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 2 লাখ টাকা। তাহলে দেখো এবিসি কোম্পানি 3 লাখ টাকা শোধ করতে চায়, তার মধ্যে 2 লাখ টাকা জোগাড় করতে পারলো। 3 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা জোগাড় করতে পারলো, কিন্তু এখনো কত টাকা, এখনো কত টাকা দরকার, এখনো 1 লাখ টাকা দরকার। সেই 1 লাখ টাকা কোথা থেকে নেবে, স্যার ওন রিসোর্স থেকে নেবে, ওন রিসোর্স থেকে, ওন রিসোর্স। তাহলে বলতে হবে এই যে কন্ডিশন 1 নম্বরের কোন পয়েন্টটা, স্যার কন্ডিশন 1 নম্বরের 3 নম্বর মানে সি পয়েন্টটা বলেছে কিছুটা ইকুইটি শেয়ার মানে কিছুটা ফ্রেশ ইস্যু আর কিছুটা ওন রিসোর্স। তার মানে এই 4 লাখ টাকা ওন রিসোর্স ছিল, এখান থেকে বাকি 1 লাখ টাকা নেবে, বাকি 1 লাখ টাকা নেবে। তাহলে এখান থেকে নিলে রিজার্ভ কমে যাবে, রিজার্ভ লায়াবিলিটি, লায়াবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখবো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, 1 লাখ টাকা। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা। এই জেনারেল রিজার্ভ থেকে 1 লাখ টাকা সরালাম, এটা কোথায় সরাবো, সরিয়ে যে ফান্ডটা তৈরি করব, ফান্ডটার নাম হচ্ছে সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। লিখো ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা, 1 লাখ, 1 লাখ হয়ে গেল। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এবার তো হয়ে গেল। এবার দেখতে হবে এই দেখো কোম্পানি আইন মেনেছে, এই দুটো পয়েন্ট দেখো, দুটো পয়েন্ট দেখলে তোমরা বুঝতে পারবে কোম্পানি আইন মেনেছে। তো কোম্পানি আইন মানলে এবার তো শোধ করতে হবে, শোধ করা যাবে না। প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখো প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্সিয়াল হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা শোধ করব, 3 লাখ টাকা। তো এখানে লিখে দাও 3 লাখ, 3 লাখ হয়ে গেল। এইবার কি করব, এবার আমাদের কাজ কি, এবার একটা স্যার একটা ব্যালেন্স শিট করে দিন, ব্যালেন্স শিট। তো দেখো এখানে ব্যালেন্স শিট করে দিচ্ছি, এটা অ্যাসেট, এটা লায়াবিলিটি। তো দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, 5 লাখ টাকা। এখানে দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা ছিল, নতুন শেয়ার ইস্যু করেছি 2 লাখ টাকা, তাহলে টোটাল কত ক্যাপিটাল হলো, 7 লাখ টাকা। আচ্ছা প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল কেটে গেছে। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ 4 লাখ টাকা ছিল, তার মধ্যে রিসোর্স থেকে 4 লাখ টাকার মধ্যে কত টাকা ইউজ করেছে, 4 লাখ টাকার মধ্যে আপনি 1 লাখ টাকা ইউজ করেছেন, তাহলে কত আছে রিজার্ভে, 3 লাখ টাকা। জেনারেল রিজার্ভে এখন আছে 3 লাখ টাকা। নতুন করে জেনারেল রিজার্ভ থেকে যে 1 লাখ টাকা নিলাম, সেই 1 লাখ টাকা কোন একটা ফান্ড তৈরি করলাম, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। আচ্ছা বলো ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ আমরা কি পারপাসে ইউজ করতে পারি, স্যার ফুললি পেড আপ বোনাস শেয়ারে ইউজ করা যায়। তাহলে এখানে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ সিআরআর কত টাকা, 1 লাখ টাকা। আচ্ছা এবার কি আছে, এই ক্যাপিটাল রিডাকশন রিজার্ভ কতদিন পর্যন্ত ব্যালেন্স শিটে থাকবে, স্যার যতদিন পর্যন্ত লায়াবিলিটি টাকা শোধ না হবে,
তো লাইবিলিটি কত আছে 3 লাখ টাকা, লাইবিলিটি কত আছে 3 লাখ টাকা। আচ্ছা অ্যাসেটস লাইবিলিটি টোটাল কত হবে 7 আর 3 10, 10 আর 1 11, 11 আর 3 14 লাখ টাকা হয়ে গেল। এবার দেখো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড দেখো ব্যাংক, ব্যালেন্স শিটের অ্যাসেট দেখো ব্যাংক, ব্যাংক ছিল কত, ব্যাংকে ছিল 10 লাখ টাকা, ঠিক আছে। কত টাকা শেয়ার ইস্যু করেছে 2 লাখ টাকা শেয়ার ইস্যু করতে, 10 লাখ টাকা ছিল 2 লাখ ইস্যু করলে কত যে 12 লাখ টাকা হলো, তার মধ্যে শোধ করে দিয়েছি 3 লাখ টাকা, তাহলে কত আছে এখন 9 লাখ টাকা। 10 লাখ টাকা ছিল, এই যে 10 লাখ টাকা ছিল তার মধ্যে 2 লাখ টাকা ইস্যু করলাম, ইস্যু করলে মানে টাকা আসলে কত হলো 12 লাখ টাকা, আর শোধ করে দিলাম 3 লাখ টাকা, চলে গেল 9 লাখ টাকা হলো। বাকি হলো কি আদার অ্যাসেটস, আদার অ্যাসেটস কত 5 লাখ টাকা, এখানে লেখো আদার অ্যাসেটস 5 লাখ টাকা, টোটাল কত হলো 14 লাখ টাকা, 14 লাখ, এখানে লিখছি 14 লাখ, 14 লাখ। তো হয়ে গেল, এটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটুকু না। এরপরে কি হয়েছে 2 নম্বর, ঠিক আছে 2 নম্বর দেখো, 2 নম্বর দিয়ে এই নোটটা লেখো, ঠিক আছে, যেখানে একটা পাতা ছাড়তে বলেছিলাম না ওখানে লেখো, মানে রিজার্ভ ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন টু পার্টস, ঠিক আছে, রিজার্ভকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। তোমরা ব্যালেন্স শিটে দেখতে পারবে ব্যালেন্স শিটে রিজার্ভ থাকে, ঠিক আছে, রিজার্ভকে জেনারেলি আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা কি লেখা আছে, একটা ফ্রি রিজার্ভ আর একটা নন ফ্রি রিজার্ভ। ফ্রি রিজার্ভ কি বলছে, দিস রিজার্ভ ওয়ান ফ্রি ফ্রম এনি স্পেসিফিক অব্লিগেশন, অব্লিগেশন মানে লায়াবিলিটি, যে কোনো লায়াবিলিটিটা বলছে এই ফ্রি রিজার্ভটা হচ্ছে, ঠিক আছে, ফ্রি রিজার্ভটা বলছে এই রিজার্ভটা হচ্ছে একটা ফ্রি ফ্রম এনি স্পেসিফিক অব্লিগেশন, ঠিক আছে, যে কোনো তুমি লায়াবিলিটি যে কোনো অব্লিগেশন তুমি পেমেন্ট করতে এটা ইউজ করতে পারবে ফ্রি রিজার্ভটা। দে ক্যান বি ইউজ ফর এনি পারপাস, এই মাত্র বললাম তুমি ইউজ করতে পারবে যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবে, এটাই বলেছে। বলছে দে ক্যান বি distributed as dividend among shareholder, ঠিক আছে, এই ফ্রি রিজার্ভ থেকে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা হয়। ফর এক্সাম্পল জেনারেল রিজার্ভ, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, কখনো কোনো সারপ্লাসও থাকতে পারে, রিজার্ভ ফান্ড, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড বা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, এইগুলো হচ্ছে ফ্রি রিজার্ভের মধ্যে পড়ে, ঠিক আছে। আর নন ফ্রি রিজার্ভ কোনটা, which is such reserve are created for some specific purpose, ঠিক আছে, এমন কিছু রিজার্ভ আছে যে রিজার্ভগুলো ক্রিয়েট করা হয় পার্টিকুলার স্পেশাল কিছু পারপাসের জন্য। বলতে দে ক্যান নট বি ইউজড ফর পেমেন্ট অফ ডিভিডেন্ড টু দ্য শেয়ার হোল্ডার, ঠিক আছে, সেই রিজার্ভগুলো দিয়ে কখনো শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পেমেন্ট করা যায় না। ফর এক্সাম্পল সিকিউরিটিজ প্রিমিয়াম, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ, ডেভেলপমেন্ট রিবেট রিজার্ভ, ঠিক আছে। দেখো ফ্রি রিজার্ভটা কি, মানে কোম্পানি যেই টাকা কামায় অর্থাৎ যেই টাকা ইনকাম করে তৈরি করে সেটা হচ্ছে ফ্রি রিজার্ভ। আর নন ফ্রি রিজার্ভ এটা কোনো ইনকাম করে তৈরি করে না, ইনকাম করে তৈরি করে না, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার নন ফ্রি রিজার্ভ। যেমন তুমি একটা যদি एग्जांपल দেখো, এখানে রিভ্যালুয়েশন রিজার্ভ আছে বা ক্যাপিটাল রিজার্ভ আছে, এখানে ক্যাপিটাল রিজার্ভটা লেখা হয়, এখানে ক্যাপিটাল রিজার্ভটা লিখে দাও, নন ফ্রি রিজার্ভে লেখো ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভে তোমরা জানো কোনো ফিক্স অ্যাসেট বেচে, ঠিক আছে, যদি কোনো লাভ হয় সেটা ক্যাপিটাল রিজার্ভে চলে যায়, ঠিক তো। তো এইগুলো হচ্ছে তোমার নন ফ্রি রিজার্ভ, তো কামাওনি, অ্যাসেট বেচেছো, বেচে লাভ হয়েছে, তারপর তুমি কামাওনি, তো বোঝা গেল। আচ্ছা এরপরে একটা অঙ্ক করব, ঠিক আছে, দেখো এরপরে যে অঙ্কটা করব এটা খুব সময় 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। বলছে কি, বলছে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ, এবিসি কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, অ্যাসেট সাইডে ব্যাংক আছে 20 লাখ টাকা, আদার অ্যাসেটে 14 লাখ টাকা, টোটাল 34 লাখ টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 10 লাখ, জেনারেল রিজার্ভ 7 লাখ 50, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 2 লাখ। তার মানে কিছুক্ষণ আগেই দেখালাম ফ্রি রিজার্ভ, ফ্রি রিজার্ভের যা যা एग्जांपल দিয়েছিলাম, ফ্রি রিজার্ভের एग्जांपल গুলো দিলাম, তো তার মধ্যে এখানে ফ্রি রিজার্ভ দুটো আছে, এখানে ফ্রি রিজার্ভ দুটো আছে, এই দুটো হচ্ছে ফ্রি রিজার্ভ, অর্থাৎ এই দুটোই আমি ইউজ করতে পারবো। আমরা কি বলেছিলাম, প্রেফারেন্স শেয়ার টাকা রিডিম করতে গেলে, প্রেফারেন্স শেয়ার টাকা রিডিম করতে গেলে ফ্রি রিজার্ভটাকে ইউজ করতে পারি। ফ্রি রিজার্ভ বলতে এই দুটো ইউজ করতে পারবো। আচ্ছা ক্যাপিটাল রিজার্ভ, সিকিউরিটিজ প্রিমিয়াম, এই দুটো হচ্ছে নন ফ্রি রিজার্ভ, এই দুটো কি নন ফ্রি রিজার্ভ। প্রেফারেন্স শেয়ার টাকাটা রিডিম করতে গেলে নন ফ্রি রিজার্ভ আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে। আর কি লায়াবিলিটি বলছে 3.5 লাখ, টোটাল 34 লাখ। কি বলে যে প্রেফারেন্স শেয়ার আর রিডিমেবল এট পার, প্রেফারেন্স শেয়ারটা রিডিম করব পারে, তো প্রেফারেন্স শেয়ার কত ছিল, স্যার প্রেফারেন্স শেয়ার 10 লাখ টাকা ছিল, তাহলে এই 10 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার এবিসি কোম্পানি রিডিম করে দেবে, শোধ করে দেবে। তা শোধ করে দিলে প্রেফারেন্স শেয়ার তো লায়াবিলিটি শোধ করে দিতে মানে লায়াবিলিটি কমে যাবে, লায়াবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হবে, আমরা জানি লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট আর লায়াবিলিটি কমাতে গেলে ডেবিট, তাই এই লায়াবিলিটিকে কমাবো, এটা কমাতে গেলে ডেবিট করতে হবে, ডেবিট করলে জানা হবে, দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট,
দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10 লাখ টাকা। ঠিক আছে, এই টাকাটা কাদেরকে দেবে? প্রেফারেন্স শেয়ারের মালিককে দেবে। প্রেফারেন্স শেয়ারের মালিককে কি বলে? প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তাহলে লিখো টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, কারণ মালিককে দেবে। ঠিক আছে, তো মালিককে দেবে তার মানে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে লিখলাম টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। কত টাকা? 10 লাখ। 10 লাখ হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে, কোম্পানি, ঠিক আছে, যে সেকশন 55, সেকশন 55 এর কন্ডিশন মানছে কিনা আমাকে ফার্স্ট ভালো করে দেখতে হবে। প্রথম এন্ট্রি আমি করে দিলাম, তারপর আমাকে দেখতে হবে কন্ডিশন মানছে কিনা। এখন কন্ডিশন মানছে কিনা এখন আমাকে সেটা দেখতে হবে। কি বলেছে? বলছে কোম্পানি ডিসাইডেড টু ইউটিলাইজ ইটস ওন রিসোর্সেস, ঠিক আছে, তো টু দা ম্যাক্সিমাম এক্সটেন্ট, মানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে কোম্পানি, এবিসি কোম্পানি বলে দিয়েছে যে কোম্পানি ডিসিশন নিয়েছে যে যতটা পারা যায় ওন রিসোর্সটাকে ইউটিলাইজ করব। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ওন রিসোর্সটাকে ইউটিলাইজ করব। আমার কত টাকা দরকার? আমার 10 লাখ টাকা প্রেফারেন্স টাকা শোধ করব। তার মানে দেখবো যতটা পারবো আমরা ওন রিসোর্সটাকে নেব, যদি ওন রিসোর্সে না হয় তখন চলে যাবো ফ্রেশ ইস্যুতে। ঠিক আছে, দেখো কি বলেছে, এন্ড ইফ রিকোয়ার্ড, যদি দরকার হয় তখন নতুন ইকুইটি শেয়ার ইস্যু করব। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে প্রেফারেন্স শেয়ারকে রিডিম করব 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা রিডিম করতে গেলে কোম্পানি সেকশন 55 এ যে কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন তো মানতে হবে। ফার্স্ট কন্ডিশন বলেছে তোমাকে শেয়ার ইস্যু করতে হবে, শেয়ার ইস্যু করতে যে কোনো শেয়ার ইস্যু করতে পারো। ঠিক আছে, আর ফার্স্ট কন্ডিশন না মানলে সেকেন্ড কন্ডিশন যেতে হবে। সেকেন্ড কন্ডিশন বলেছে যে তোমাকে ফ্রি রিজার্ভ থেকে টাকাটা ইউটিলাইজ করতে হবে। থার্ড কন্ডিশন বলেছে তুমি কিছু ফ্রেশ ইস্যু করো, কিছু ইউটিলাইজ করো, এই বলেছে। তো এখানে বলেছে, এখানে প্রথমেই বলে দিয়েছে তুমি যতটা পারবে তুমি তোমার কি বললাম, ফ্রি রিজার্ভ বলেছে। ওন রিসোর্স মানে ফ্রি রিজার্ভ, ওন রিজার্ভ থেকে ইউটিলাইজ করো, ওন রিসোর্স থেকে তুমি ইউটিলাইজ করো। তো ওন রিসোর্সে কত বলেছে স্যার? ওন রিসোর্সে 7,50,000 আর 2 লাখ, 9 লাখ টাকা, 9,50,000 টাকা পড়ে আছে। তো ওন রিসোর্সে 9,50,000 টাকা পড়ে, তাহলে ওন রিসোর্স থেকে তুমি আগে তুলে নাও 9,50,000। ঠিক আছে, ওন রিসোর্স থেকে তুমি 9,50,000 টাকা তুলে নাও, বাকি যত টাকা শর্ট পড়ছে তুমি সেটা শেয়ার ইস্যু করে দাও। ঠিক আছে, তাহলে কি করব? আগে ওন রিসোর্স থেকে নিব। তাহলে ওন রিসোর্স মানে কি? লাইবিলিটি থেকে নিচ্ছি মানে লাইবিলিটি কমছে, লাইবিলিটি আমাদের কি করতে হয়? ডেবিট করতে হয়। তো ডেবিট করার জার্নালটা কি লিখবো? এখানে দেখো ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 7,50,000। তো শুধু জেনারেল রিজার্ভ থেকে নিলে তো হবে না, প্রফিট এন্ড লস থেকেও নিতে হবে। এখানে লিখো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2 লাখ টাকা, 2 লাখ টাকা। ঠিক আছে, তার মানে এই ওন রিসোর্স থেকে কত নিলাম? 9.5 লাখ টাকা নিলাম। 9.5 লাখ টাকা নিয়ে একটা ফান্ড তৈরি করব, ফান্ডটার নাম হচ্ছে সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। কত টাকা? ফান্ড ক্রিয়েট করলাম? 9,50,000। ঠিক আছে, এটা একটা জার্নাল করলাম। কেউ এই জার্নালটা না করে অন্য আরেকটা জার্নালও করতে পারে। কি করতে পারে? দেখো পিএল অ্যাকাউন্ট ডেবিট, দেখো এটা অর লিখে দিলাম, এখানে অর, এটা না লিখে এটাও করতে পারে। পিএল অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা। ঠিক আছে, তো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 7.5 লাখ টাকা। টু সিআরআর, কত টাকা? টোটাল 9.5 লাখ টাকা। এবার তোমরা বলো দেখি এই যে এই দুটো জার্নাল, কোন জার্নালটা বেশ? দুটোই ঠিক। দেখো কোম্পানি আইনে কোথাও বলেনি যে তুমি এটা নিতে পারবে না, এটা নাও, বা এটা নিতে পারবে এটা নাও। বলেছে কোম্পানি আইনে পরিষ্কারভাবে বলেছে তোমাকে ফ্রি রিজার্ভ থেকে ইউটিলাইজ করতে হবে। সে তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো ব্যাপার নেই, তুমি যেটা খুশি করতে পারো। ঠিক আছে, যেটা খুশি করতে পারো। আমরা সবসময় আমরা নিচেরটা করবো, আমরা নিচেরটা করার চেষ্টা করবো, আমরা এইটাই করার চেষ্টা করবো। তো আস্তে আস্তে যত অঙ্ক পাবো তোমরা বুঝতে পারবো। তো কেউ এটাকেও করতে পারে, কেউ এটাকেও করতে পারে। আমাকে এরপরে যখন বইয়ের অঙ্ক করবো না, বইয়ের অঙ্কে তোমাকে পুরোপুরি ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, ইনস্ট্রাকশন দিয়ে দেবে তুমি আগে কোনটা নেবে, আগে জেনারেল রিজার্ভ নেবে না পিএল নেবে। বইতে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেবে আগে তুমি জেনারেল রিজার্ভ নেবে না পিএল নেবে। ঠিক আছে, তো তোমাকে বইতে যেরকম ইনস্ট্রাকশন দেবে তুমি সেরকম করবে। স্যার যদি ইনস্ট্রাকশন না দেয় তোমার ইচ্ছা যেটা খুশি করতে পারো। তবে আমরা চেষ্টা করব এটা করার। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি এটাও করতে পারো, এটাও করতে, যেটা করবে সেটাই ঠিক, তোমরা যেটা করবে সেটাই নাম্বার দেবে। কিন্তু যেটা বললাম বারবার একটা কথা বলে দিচ্ছি, বইতে কিরকম ইনস্ট্রাকশন দেবে, মানে কোশ্চেনে কিরকম ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন ওয়াইজ চলতে হবে। তোমাকে ধরো বলে দিল না তোমাকে জেনারেল রিজার্ভ থেকে সবার প্রথম নিতে হবে, কিছু শর্ট করলে তখন পিএল যাবে।
ঠিক আছে, তখন তুমি জেনারেল রিজার্ভ আগে নেবে, পিএল পরে নেবে। এবার যদি কোশ্চেনে বলে দেয় তুমি আগে পিএলটাকে নাও, আগে পিএলটাকে নাও, বেঁচে থাকলে তখন জেনারেল, তখন ওটাকে করবে। এরকম কোনো ব্যাপার নেই, তুমি যেটা করছি সেটাই করবে, নাম্বার পেয়ে যাবে। কিন্তু যদি ইনস্ট্রাকশন দেয় তখন ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। তার মানে তোমার কত দরকার? স্যার আমার 10 লাখ টাকা দরকার। তাহলে তুমি কত টাকা জমা করতে পেরেছো? স্যার 10 লাখ টাকার মধ্যে ওন রিসোর্স থেকে 9.5 লাখ টাকা নিয়ে নিই, তাহলে বাকি আছে কত? স্যার এখনো 50,000 টাকা লাগবে। তো কি বলেছে, যদি দরকার হয় তখন শেয়ার ইস্যু করব। শেয়ার ইস্যু, কতগুলো শেয়ার ইস্যু করব? 50,000 টাকা শেয়ার ইস্যু করব। শেয়ার ইস্যু করে টাকা আসছে, টাকা আসলে যার নাম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। লিখো এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 50,000 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত? 50,000 টাকা। হয়ে গেল এটা, ঠিক আছে। এবার তো তার মানে কোম্পানি আইন মেনে নিল, ঠিক আছে, সেকশন 55 যে কন্ডিশন 1 ছিল মেনে নিল। 10 লাখ টাকা জোগাড় করতে হবে, 10 লাখ টাকা জোগাড় করলাম, 9.5 লাখ টাকা, এখানে 50,000 টাকা জোগাড় হয়ে গেছে। এইবার কি করব? টাকাটা শোধ করে দেব প্রেফারেন্স হোল্ডারকে। প্রেফারেন্স হোল্ডার টাকাটা শোধ করলে কি হবে? প্রেফারেন্স হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা আর বোঝানোর কিছু নেই। প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। স্যার কত টাকা হবে? কত টাকা মানে কত টাকা শোধ করতে হবে? স্যার 10 লাখ টাকা শোধ করতে হবে। 10 লাখ টাকা লিখবো, একদম 10 লাখ টাকা লিখবো। ওখানে জায়গা নেই, আমরা এখানে লিখে দিলাম 10 লাখ, 10 লাখ। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা, হয়ে গেল অঙ্কটা। আচ্ছা এবার একটা ব্যালেন্স শিট করতে হবে। তোমরা বলছো স্যার ব্যালেন্স শিটটা করে দিই, তো চলো দেখো ব্যালেন্স শিটটা করে দিই। ব্যালেন্স শিটটা করে দিই। এখানে কি করব দেখো, ব্যালেন্স শিটটা আমরা এখানেই করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি। ব্যালেন্স শিট আর এখানে মুছছি না। এখানে কি করে করব তোমরা নিজেরা বলো। ব্যাংকে কত ছিল? স্যার ব্যাংকে 20 লাখ টাকা ছিল, ব্যাংকে 20 লাখ টাকা ছিল, তাই তো? ব্যাংকে 20 লাখ টাকা ছিল, তার মধ্যে কত টাকা শেয়ার ইস্যু করেছে? 50,000 টাকা। 20 লাখ টাকা ছিল, 50 শেয়ার ইস্যু করে দিলে কত হলো? স্যার 20 লাখ ছিল, 50 আসলো, মানে 20 লাখ 50 হলো। আচ্ছা কত টাকা শোধ করে দিয়েছি? এই যে 10 লাখ টাকা শোধ করে দিয়েছি। তাহলে কত রইলো? 20 লাখ থেকে 20 লাখের সঙ্গে 50 যোগ করলে হয় 20 লাখ 50, তার থেকে 10 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 10 লাখ 50,000। তাই এখানে 20 লাখের জায়গায় এটা হয়ে গেল কত? 10 লাখ 50,000। 10 লাখ 50,000 ব্যাংক হয়ে গেল 10 লাখ। বুঝতে পারলে না? এই দেখো 20 লাখ টাকা ছিল, তার মধ্যে আরো 50,000 টাকা আসলো। আচ্ছা পুরোটা লিখে দিই। 20 লাখ টাকা ছিল, 50,000 টাকা আসলো, 20 লাখ 50 হলো, 10 লাখ টাকা দিয়ে দিলাম। তাহলে রইলো কত? রইলো কত? 10 লাখ 50,000। সেই তো 10 লাখ 50 লিখলাম। এটা তো আমি রাফ করলাম, ঠিক আছে? তোমরা কিন্তু ব্যালেন্স শিটে ভুল করে দেখিয়ে দিও, এটা আমি রাফ করলাম, ঠিক আছে? তোমরা এটা ক্যালকুলেটর করলেই হয়ে যাবে। এটা যেমন ছিল তেমন রাখবো, কারণ এটা কোনো চেঞ্জ হয়নি। 10 লাখ 50 এ 14 লাখ যোগ করলে কত হয়? 10 আর 14 24 লাখ 50,000। কত লিখলাম এটা? 24 লাখ 50,000। এবার আমরা লাইবিলিটি সাইডে করব। দেখো লাইবিলিটি সাইডে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা। কত টাকা শেয়ার ইস্যু করেছি? ইকুইটি শেয়ার 50,000। 5 লাখ ছিল আর 50,000 ইস্যু করেছি, তাহলে কত হলো? 5 লাখ 50,000। 5 লাখ 50,000। ঠিক আছে, তো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল তো কিছু হবে না, কারণ এটা শোধ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ তো পুরো ইউটিলাইজ করিনি, জেনারেল রিজার্ভ হবে না। ঠিক আছে, প্রফিট এন্ড লস এটাও ইউটিলাইজ করি, এটাও হবে না। ঠিক আছে, তাহলে এই দুটোর জায়গায় তো জেনারেল রিজার্ভ হলো না, প্রফিট এন্ড লস হলো না, এই জায়গায় নতুন একটা ফান্ড ক্রিয়েট হলো, তার নাম কি? সিআর। সিআর এর কত ক্রিয়েট হলো? 9,50,000। এখানে দেখো 9,50,000। হয়ে গেল এটা, হয়ে গেল এটা। আচ্ছা ক্যাপিটাল রিজার্ভ, স্যার ক্যাপিটাল রিজার্ভ কত লিখবো? আরে ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ তুমি হাতে দিই, ক্যাপিটাল রিজার্ভ কেন নেবো? সিকিউরিটি স্কিমও হাত দিই কেন নেবো? লাইবিলিটি হাত দিই কেন নেবো? সব হয়ে গেছে, আর কিছু করার নেই। 5 লাখ 50 আর 9 লাখ, 5 লাখ 50 আর 50 6 লাখ, 6 লাখ আর 9 লাখ 15 লাখ। ঠিক আছে, 15 লাখ আর 5 লাখ কত? 20 লাখ, 20 লাখ আর 1 লাখ 21 লাখ, 21 আর 3 24 লাখ 50,000। তাহলে এটা চেঞ্জ করে দাও, 24 লাখ লেখো, 24 লাখ 50,000। তাহলে বুঝতে পারলে ব্যালেন্স শিটটা। তোমরা নতুন করে ব্যালেন্স শিট করে নাও, আমি এর মধ্যে দেখিয়ে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একদম ভালো অঙ্ক ছিল, অঙ্কগুলো দেখে যাবে কিভাবে কিভাবে হচ্ছে। তো আমরা তো এটা জাস্ট দেখাচ্ছি, বোঝাচ্ছি। এবার তো বইয়ের যখন অঙ্ক করবো, বই থেকে বাছাই করা আছে একদম পুরো টোটাল 15টা থেকে 16টা অঙ্ক করাবো বইয়ে। তো এইগুলো তো দেখে নাও। দেখো বোর্ডে কি লেখা আছে এটা আগে ভালো করে টুকে নাও, তারপর আমি বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, টুকে নাও তোমরা, আমি তারপর বোঝাচ্ছি। তো ঠিক আছে, টোকা হয়ে গেছে। ঠিক আছে, টোকা না হলে তোমরা ব্যাক করে টুকে নিও। তো কি বলছে দেখো, দেখতে পাচ্ছ এখানে ব্যালেন্স শিট দিয়েছে, এবিসি কোম্পানির একটা ব্যালেন্স শিট দিয়েছে। অ্যাসেট সাইডে ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে 2 লাখ টাকা, আর আদার অ্যাসেট হচ্ছে 2.5 লাখ টাকা, টোটাল 4.5 লাখ টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, ঠিক আছে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত আছে? 10 ইজ 8 পেড আপ। ভালো করে দেখবে, এই জায়গাটা ভালো করে দেখো।
10 each 8 paid up। স্যার ইকুইটি শেয়ার ক্যাপিটাল এরকম দেয়নি না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এরকম দেয়নি, তার মানে নিশ্চয়ই ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফুললি পেড আপ। দেখো পার্টলি পেড আপ ফুললি পেড আপ তোমরা ইস্যু অফ শেয়ার করেছো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে তো? আর না বুঝতে পারলে বুঝিয়ে যাবে অঙ্কটা যখন করাবো, ঠিক আছে তো? তো এখানে প্রেফারেন্স শেয়ার, এক একটা প্রেফারেন্স শেয়ারের দাম ছিল 10 টাকা করে, যার মধ্যে কিনা 8 টাকা পে হয়েছে, এখনো কিন্তু 2 টাকা পে হয়নি। 80,000 টাকা কি করে 10,000 ইনটু 8, 10,000 টা শেয়ার ছিল। জেনারেল রিজার্ভে যে 50,000 টাকা, এই জেনারেল রিজার্ভ হচ্ছে তোমার ফ্রি রিজার্ভ, ঠিক আছে? যেই ফ্রি রিজার্ভটাই আমরা ইউটিলাইজ করতে পারবো প্রেফারেন্স শেয়ার রিডিং করার জন্য। সিকিউরিটি প্রিমিয়াম এটা নন ফ্রি রিজার্ভ 1,20,000, লাইবিলিটি আছে 1,00,000। তো এই বলে দিয়েছে। এইবার দেখো এবিসি কোম্পানি চাইছে কি, এবিসি কোম্পানি চাইছে প্রেফারেন্স শেয়ার টাকাটা রিডিম করে দিতে। কে চাইছে এটা? এবিসি কোম্পানি চাইছে প্রেফারেন্স শেয়ার টাকা রিডিম করে দিতে। স্যার কত টাকা রিডিম করতে? এই দেখো 80,000 টাকা রিডিম করে দিতে চাইছে। তো যেই যখনই শুনলো লাইবিলিটিরা যখনই শুনলো এবিসি কোম্পানি প্রেফারেন্স শেয়ারকে রিডিম করে দিতে চাইছে, তখনই লাইবিলিটিরা কোম্পানির অ্যাক্টের কোম্পানি অ্যাক্ট মানে কোম্পানির কাছে চলে গেল, মানে কোম্পানি যে আইন বানিয়েছে তার কাছে চলে গেল, বলছে এর একটা ভালো একটা শোভা করে দাও। ওরা তো অ্যাকচুয়ালি রুল বলছে লাইবিলিটির টাকাটা আগে শোধ করতে হবে, লাইবিলিটির টাকা আগে শোধ না করে ওরা তো মালিকের টাকা দিয়ে দিচ্ছে। এটা তো দিচ্ছে, এটা তো একটা দোষ করেছে। আর একটা দোষ কি করেছে, আর একটা বড় দোষ করেছে। আমরা ভেবেছিলাম প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকে পুরো টাকাই কালেক্ট করবে, একটা শেয়ারের দাম 10 টাকা করে ধরে 10,000 টা শেয়ার, মানে ওদের থেকে 1,00,000 টাকা কালেক্ট করবে। এই কারণে তো আমরা এবিসি কোম্পানিকে লোন দিয়েছিলাম, ঠিক আছে? এবিসি কোম্পানিকে টাকা দিয়েছিলাম। তো ওরা কি করছে, ওরা তো ওদের থেকে তো 2 টাকা করে তো এখন কালেক্ট করেনি, 10,000 টা শেয়ার 2 টাকা মানে 20,000 টাকা তো এখন কালেক্ট করেনি, তার আগে ওদের রিডিম করে দিচ্ছে। তখন কোম্পানি এক বললো না এটা তো ভারী অন্যায়, এটা তো করা যেতে পারে না। তখন কোম্পানি এক নতুন একটা কন্ডিশনের কথা বলে দিল, বলছে এই কন্ডিশন যদি তোমরা মানো তাহলে কিন্তু প্রেফারেন্স শেয়ার রিডিম করতে পারবে, না হলে রিডিম করতে পারবে না। তাহলে আগের কন্ডিশনগুলো দেখেছিলে আর এখনকার কন্ডিশনটা দেখে, এখনকার কন্ডিশন একটু আলাদা কেন হলো? এই যে এখানে এই পেড আপের জন্য আছে, পার্টলি পেড আপ থাকলে কেমন হয় কি বলেছে দেখো পড়ো। অ্যাজ পার সেকশন 5 এ পরিষ্কারভাবে বলেছে পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার ক্যান নট বি রিডিম, অর্থাৎ পরিষ্কারভাবে বলে দিয়েছে পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার তোমরা রিডিম করতে পারবে না, ঠিক আছে? এই যে কোম্পানি এক এবিসি কোম্পানিকে ডাইরেক্টলি বলে দিয়েছে পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার, মানে এই যে প্রেফারেন্স শেয়ার এখানে 10,000 টা শেয়ার 8 টাকা করে পেড আপ ছিল, তো এটাকে তোমরা কখনোই শোধ করতে পারবে না, ঠিক আছে? তাও যদি জোর জবরদস্তি তোমরা শোধ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে রিডেমশন করার আগে, রিডিম করার আগে তোমাকে এই কাজটা করতে হবে। দে শুড বি মেড ফুললি পেড বাই মেকিং ফাইনাল কল, অর্থাৎ এই যে 10 টাকার মধ্যে 8 টাকা তো পে হয়েছে, বাকি 2 টাকা তোমাকে কল করতে হবে, কল ডাকতে হবে। তোমরা ফাইনাল কল করেছো আগে, ইকুইটি শেয়ারে করেছিলাম ইস্যু অফ শেয়ারে, তোমাকে আগে ফাইনাল কল ডাকো, ফাইনাল কল ডেকে ওদের থেকে টাকা কালেক্ট করো, ফাইনাল কল ডেকে ওদের থেকে টাকা কালেক্ট করো, তারপর ওদেরকে রিডিম করতে হবে, তাই বলেছি এখানে, ঠিক আছে? বলেছে and then basic condition of section 55 should be comply মানে মানতে হবে with the face value of redeemable preference share fully paid, তারপর তোমাকে বেসিক কন্ডিশন মানতে হবে 55 এ। তোমার প্রথম কাজ কি, পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার থাকলে সেটাকে যদি তুমি পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ারটাকে রিডিম করতে চাও, পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার রিডিম তখনই করতে পারে পার্টলি পেড আপটাকে তোমাকে ফুললি পেড আপে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট করতে পারো তাহলে রিডিম করতে পারবে, আর যদি কনভার্ট করতে না পারো তাহলে রিডিম করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। পার্টলি পেড আপ প্রেফারেন্স শেয়ার যদি থাকে সেটাকে ফুললি পেড আপে কনভার্ট করতে হবে, তারপর রিডিম করতে পারবে। স্যার পার্টলি পেড আপটাকে ফুললি পেড আপে কিভাবে কনভার্ট করব? পার্টলি পেড আপটা ফুললি পেড আপে কনভার্ট করতে গেলে তোমাকে কল ডাকতে হবে, ফাইনাল কল, তারপর ওদের থেকে টাকাটা রিসিভ করতে হবে। আচ্ছা স্যার মানে কোথায় কোশ্চেনে কি বলে দেবে ওদের ডাকবো? কোশ্চেনে কোনোদিন বলবে না। দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে প্রেফারেন্স শেয়ার আর রিডিমেবল এট পার। কোশ্চেনে বলেছে এবিসি কোম্পানি এই প্রেফারেন্স শেয়ারগুলো রিডিম করছে, তার মানে রিডিম ওরা তখনই করতে পারবে যদি ওরা ফাইনাল কল ডাকে, আর ফাইনাল কল না ডাকে তো রিডিম করতে পারবে না। তো আশা করি বুঝতে পারবে। তোমরা সবসময় অ্যাজিউম করবে এরকম অঙ্ক থাকলে প্রেফারেন্স শেয়ারটা মানে এবিসি কোম্পানি প্রেফারেন্স শেয়ারে 2 টাকা কল ডেকেছে, তারপর ওর থেকে টাকাটা পেয়ে গেছে, ঠিক আছে? তো দেখো এর জন্য জার্নাল লেখো, কল টাকা জার্নাল কি হয়? প্রেফারেন্স শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আমরা জানি এটা নতুন করে শেখানোর কিছু নেই, ইকুইটি শেয়ার কল ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেমন করতাম এখানে তাই করব। প্রেফারেন্স শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? এই এবিসি কোম্পানি প্রেফারেন্স শেয়ারটাদের কাছে 2 টাকা চেয়েছে, ঠিক আছে? 2 টাকা চাওয়ার 2 টাকা চেয়েছে, তার জার্নাল বললো এবিসি কোম্পানি বললো আমি তোমাদের মালিক করে দিচ্ছি, তোমরা 2 টাকা দিয়ে দাও। তাহলে কতগুলো শেয়ার? 10,000 টা শেয়ার 2 টাকা করে হলে 20,000 টাকা, 10,000 টা শেয়ার 2 টাকা করে হলে 20,000 টাকা, ঠিক আছে? এইবার ওদের থেকে স্যার ওদের থেকে টাকা পেয়েছি এমন কি গ্যারান্টি আছে?
ওই যে বললাম রিডিম করতে গেলে পার্টলি পেড আপ শেয়ার তুমি যদি রিডিম করতে যাও তাহলে ওদেরকে কল ডাকতে হবে, কল ডেকে ওদের থেকে টাকা নিতেই হবে। তারপর আমরা ধরে নিচ্ছি টাকা পেয়ে গেছে, ঠিক আছে, টাকা পেয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু প্রেফারেন্স শেয়ার ফাইনাল কল, টু প্রেফারেন্স শেয়ার ফাইনাল কল 20,000 20,000, ঠিক আছে। এইবার আমরা রিডিম করতে হবে। রিডিম করা জানা লাগেই জানি, আগে অনেকগুলো অঙ্ক করলাম, 4টা অঙ্ক করলাম, 5 নম্বর অঙ্ক করছি, রিডিম করা জানা করতেই পারবো। কি লিখবো? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তো কত টাকা শোধ করবো? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত শোধ করবো স্যার? 80,000 টাকা শোধ করবো। কি বললে 80,000 টাকা শোধ করবে? 80,000 টাকা কেন শোধ করবো? 80,000 টাকা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আগে ছিল, এটা পার্টলি পেড আপ ছিল, আরো 20,000 টাকা ডেকে এটা ফুললি পেড হয়ে গেল কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা শোধ করবো। প্রেফারেন্স শেয়ার কত শোধ করবো? 1 লাখ টাকা শোধ করবো, ঠিক আছে। তো 80,000 না, তোমরা ভাববে যে স্যার এতদিন তো ব্যালেন্স শিটে যে টাকাটা ছিল সেটাই শোধ করছিলাম। না না, এখন ব্যালেন্স শিটে যে 80,000 আছে এটা তো ফুললি পেড আপ না, এটা পার্টলি পেড আপ। ওটাকে ফুললি পেড আপে কনভার্ট করলাম 20,000 টাকা ডেকে, তাহলে 80 আগে ছিল, এখন 20 আসলো, 80 আর 20 1 লাখ, 1 লাখ টাকা শোধ করবো, ঠিক আছে। এইবার শোধ করবো বললে ধরো না, এবার আমাকে রুল মানতে হবে, রুল দেখতে হবে। কন্ডিশন 1 এ কি বলেছিল? ফ্রেশ ইস্যু। প্রথম পয়েন্ট ছিল এই 1 লাখ টাকা শোধ করতে গেলে আমাকে ফ্রেশ শেয়ার ইস্যু করতে হবে। দেখো বলেছে কিছু, বলেছে কি কোম্পানি ডিসাইডেড ইউটিলাইজ টু ওন রিসোর্সেস টু দা ম্যাক্সিমাম, মানে কোম্পানি কি চায়? কোম্পানি চায় ম্যাক্সিমাম যতটা পারা যায় ও ফ্রি ওন রিসোর্সটাকে ইউটিলাইজ করবে। ওন রিসোর্স মানে ফ্রি রিজার্ভটাকে ইউটিলাইজ করবে। দেখো ফ্রি রিজার্ভের কত ছিল স্যার? ফ্রি রিজার্ভে 50,000 টাকা ছিল, ওর দরকার 1 লাখ টাকা, ওর দরকার 1 লাখ টাকা, ও 50,000 টাকা ম্যাক্সিমাম এখান থেকে দিতে হবে, তার তো বেশি দিতে পারবে না। তাহলে এর থেকে 50,000 টাকা নিয়ে নাও। জেনারেল রিজার্ভ থেকে 50,000 টাকা নিলে জেনারেল রিজার্ভ কমে যাবে, জেনারেল রিজার্ভ লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা, ঠিক আছে। তো এই জেনারেল রিজার্ভটা থেকে যে 50,000 টাকা নিলাম, নিয়ে একটা ফান্ড তৈরি করলাম, ফান্ডটার নাম ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ, লিখবো 2 CRR, কত টাকা? 50,000 50,000 হয়ে গেল, হয়ে গেল। এইবার কি হবে? আমার তো দরকার 1 লাখ টাকা, আমার তো দরকার 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা জোগাড় করতে হবে, 50,000 টাকা ওন রিসোর্স থেকে নিলাম, বাকি 50,000 টাকা কি বলেছে? বলছি যদি দরকার হয় তখন নতুন শেয়ার ইস্যু করবে। তো নতুন শেয়ার কত ইস্যু করতে হবে? আমার তো দরকার আছে আরো 50, স্যার 50,000 টাকা শেয়ার ইস্যু করতে হবে। তাহলে শেয়ার ইস্যু করলে জার্নাল কি হবে? টাকা আসছে, টাকা আসার জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 50,000 50,000 হয়ে গেল, হয়ে গেল 50,000 50,000। এইবার আমাকে কি করতে হবে? এইবার আমার কাজ কি বলো? এইবার আমার কাজ স্যার প্রিপারেশন টাকাটা এবার শোধ করতে হবে। কত টাকা শোধ করব? 1 লাখ টাকা শোধ করব। তো শোধ করার জার্নাল লিখো প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? ওই 1 লাখ 1 লাখ। তো আশা করি হয়ে গেল অঙ্কটা। এইবার আমরা অঙ্কটার ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট আমরা এর মধ্যেই করে দিচ্ছি, এর মধ্যেই ব্যালেন্স শিটটা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো ব্যালেন্স শিটটা কি হবে? ব্যাংকে ছিল 2 লাখ টাকা, ব্যাংকে ছিল 2 লাখ টাকা, এখানে লিখছি একটা একটা করে, ব্যাংকে ছিল 2 লাখ টাকা, ঠিক আছে। ফাইনাল কলের টাকা কত পেয়েছি? 20,000 টাকা, টাকা পেলাম, ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইকুইটি শেয়ার ইস্যু করে কত পেলাম? 50,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার প্রেফারেন্স শেয়ারে কত টাকা শোধ করলাম? 1 লাখ টাকা, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাহলে টোটাল করো 2,20,000, 2 লাখ যোগ 20, মানে 2,20,000, 2,20,000 যোগ 50, 2,70,000 থেকে 1 লাখ বাদ দিলে 1,70,000 হচ্ছে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কত হচ্ছে? 2 লাখের জায়গায় হয়ে যাবে এটা 1,70,000, ঠিক আছে। আর এটা 2,50,000 ছিল, 1,70,000 আর 2,50,000 করলে কত হয়? 1,70,000 আর 2,50,000 করলে 2,50,000 আর 1 লাখ 3,50,000 এর 70, 4,20,000, 4,20,000 4 লাখ। এখানে দেখা যাক কত হচ্ছে। লায়াবিলিটি যেমন ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সিকিউরিটি প্রিমিয়াম আমরা ইউজই করি, জেনারেল রিজার্ভ তো নেই, জেনারেল রিজার্ভ তো আপনি ইউটিলাইজ করে নিন, জেনারেল রিজার্ভের টাকাটা তো আপনি ইউজ করে নিলেন, তাহলে জেনারেল রিজার্ভ থাকবে না। তো জেনারেল রিজার্ভে নতুন একটা ফান্ড তৈরি হয়েছে, কি হয়েছে? CRR, কত টাকা ফান্ড তৈরি হয়েছে? 50,000 টাকারই ফান্ড তৈরি হয়েছে, ঠিক আছে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল পুরো শোধ করে দিয়েছি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকবে না, ঠিক আছে।
এবার কি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা ছিল, কত টাকা ইকুইটি শেয়ার ইস্যু করি 50,000 টাকা, তাহলে কত হলো 1 লাখের জায়গায় 1,50,000। এবার টোটাল করে দেখো কত হচ্ছে, মিললো কিনা দুই সাইড, 1,50,000 আর 50, 2 লাখ, 2 লাখ আর 1,20,000 কত, 3,20,000 আর 1 লাখ 4,20,000, মিলতেই হবে অঙ্ক, মিলতেই হবে অঙ্ক। এই তো হয়ে গেল। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো অনেক অনেক রুল লেখানো বাকি আছে। ঠিক আছে, তো এক একটা করে এত অবধি হলো, এরপরে আরো চলতে থাকবে, কারণ এই ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে আরো আসবে। ঠিক আছে, তারপর বইয়ের অঙ্ক আসার দেরি আছে, বইয়ের অঙ্ক সব খুব ভালো মতন পারবো আমরা। এই জিনিসগুলো তোমাদের কাজ কি, এখন কোনো বই খোলার দরকার নেই, এই যে এখনো পর্যন্ত যা যা লিখিয়েছি সেইগুলো দেখো, পারলে ভিডিওটা দুবার দেখো, তাহলে বুঝতে পারবে।